তিমিরে ঘেরা চন্দ্র। পর্ব 46 থেকে 55। লামুয়া তাসনিম। শাহনাজ মারা গেছে আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল। জীবন চলছে চলার মতো, সবই আছে বাড়িতে, তবে আগের মতো সেই সুখ আনন্দ ভাগাভাগি করার দৃশ্যটা চোখে পড়ে না। কেমন মৃতের ন্যায় ঝিমিয়ে আছে বাড়িটি। নেই খাবার টেবিলে সেই আনন্দ ভাগাভাগি করার মুহূর্তটি। কেমন যেন বাড়িঘর হয়ে গেছে, মনমরা। সুরাইয়া চলে গেছে, সে এখন তার বাবার বাড়িতে থাকে। ছেলে যা কাণ্ড করেছে, এরপরেও এখানে থাকাটা তার কাছে যথারীতি লজ্জার মনে হয়। ইলার সমাজ চলছে। আরিফান এতদিন ইলার কাছেই ছিল, আজ চলে গেছে। চন্দ্র আজ অনেকদিন পর কলেজে গেল। লোকটা বাড়িতে নেই, করতে গেছে। চন্দ্র কলেজ ছুটি শেষে তখন বাড়ি ফিরছিল। আজ আর রিকশা নিতে মন চাইল না। ইচ্ছে করল খোলা আকাশের নিচে ছোট ছোট কদম ফেলে হেঁটে চলতে। এমনিতে হাঁটতে তার ভালোই লাগে। সে যখন আনমনে হাঁটছিল, মনে হলো তার পিছু পিছু কেউ একজন হাঁটছে। সে তার লম্বাটে ছায়াটি সুচতুর চোখে অনুসরণ করে। শশব্যস্ত পিছু ঘুরল, দেখল একটা লম্বাটে ছায়া। চোখ দুটো উপরে তুলতেই তার শরীর হিম হয়ে গেল। স্বয়ং রাজন দাঁড়িয়ে আছে। রাজনকে তার পিছন বরাবর দেখে চন্দ্রের শরীর বেয়ে শীতল স্রোতের তরঙ্গ বয়ে গেল। রাজন চন্দ্রের দিকে কয়েক কদম ফেলে এগিয়ে এল, ডাকল, আমার চন্দ্র। এতটুকুই চন্দ্রের কানে পৌঁছালো। হঠাৎ সে দৌড়াতে শুরু করে। তার পিছু পিছু রাজনও ছুটছে। বারবার পিছু থেকে ডেকে বলছে, থামো চন্দ্র, আমি তোমার ক্ষতি করতে আসিনি, তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি। প্লিজ থামো সোনা, প্লিজ। শশাংশ বাক্যটি কোমল ও অসহায় শোনালো। কার ডাককে শোনে। চন্দ্র দৌড়াতেই থাকে। দৌড়াতে দৌড়াতে সে শেখ বাড়ির দিকে ছুটে যায়। বাড়ির ভিতরে ঢুকেই দারোয়ানকে তাড়া দিয়ে বলে, চাচা, দ্রুত গেট আটকে দিন। এতটুকু বলেই চন্দ্র দুরন্ত পায়ে আবারও দৌড়ে ছুটে নিজের রুমের দিকে চলে গেল। ওইদিকে সব দারোয়ানের মাথার ওপর দিয়ে গেল। কি থেকে মাথার ওপর দিয়ে কি বয়ে গেল দারোয়ান ঠিক আন্দাজ করতে পারল না। চন্দ্র বোরকা অবধি খোলেনি। সে সেই অবস্থাতেই বিছানার ওপর উপুর হয়ে শুয়ে পড়ল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। একের পর এক বিপদ তার পিছু পড়ে আছে। এত সব বিপদ কেন তার পিছু পড়ে আছে? কখনো অরিত্রাণ, কখনো রাজন। কোন দিকে যাবে সে? তখন বাহিরের জওয়ান শেখের গাড়ির শব্দ পাওয়া গেল। লোকটা বোধ হয়ে এসেছে। কিছুক্ষণের মাথায় দেখা গেল লোকটা কোট হাতে ফর্মাল ড্রেসের ভিতরে ঢুকছে না। চন্দ্র গিয়ে লোকটার বুকের মাঝে চাপিয়ে পড়ে। লোকটার চওড়া পিঠের মধ্যে তার কোমল হস্ত দুটো ছড়িয়ে দেয়। জওয়ান শেখ বুঝল না মেয়েটার হঠাৎ কি হলো। কেন জানি মনে হচ্ছে মনটা বোধ হয়ে বেশ খারাপ। সে জিজ্ঞেস করল, আমার চন্দ্রানীর আজ কি হয়েছে? মন খারাপ নাকি? চন্দ্র সামান্যতম মাথা ঝাঁকাল। একটুখানি। এখন কি বরের ভালোবাসা লাগবে? লোকটার রসিকতাপূর্ণ প্রশ্নে চন্দ্র ম্লান মুখে হাসল। মাথা ঝাঁকাল। তাহলে খোলো, বলেই লোকটা নিচের ঠোঁট দাঁতের নিচে কামড়ে ধরে। চন্দ্র আটকে ওঠল। কি? তোমার বোরকা। চন্দ্র হাত ছেড়ে বাঁচল। লোকটা ওর কাঁধে থুতনি ঠেকিয়ে দাঁড়ায়। তুমি কি ভাবছিলে, পাখি? তোমার কাপড় খুলতে বলবো? চন্দ্র লজ্জায় মাথাটা নত করে নিল। কান দুটো উষ্ণ ঠেকল তার। লোকটা ওর গালে একটা চুমু বসিয়ে দেয়। বলে, সেসব তোমার খুলতে হবে না। আমি আছি কি করতে? ওসব খোলার দায়িত্ব আমার। আমি নিজ দায়িত্বে সব খুলে নিব, বুঝেছ পাখি? মাত্রাতিরিক্ত লজ্জায় চন্দ্র মুখটা ডেকে নিল। লোকটা ওকে লজ্জা পেতে দেখে হাসে। সেই হাসি অধর ছেড়ে একসময়ে বাহিরে বেরিয়ে আসে। আজ অনেক দিন পর প্রাণ খুলে হাসল সে। বলে, চাঁদের কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার চন্দ্রানীর কোন কলঙ্ক নেই। সে কলঙ্কবিহীন আমার একটা চাঁদ। চন্দ্র ডাগর আখি দুটো নিয়ে লোকটার মুখটার দিকে সুগভীর চোখে তাকায়। লোকটা ওর কোমর চেপে আর একটু ওকে গভীর করে নিজের সঙ্গে মিশিয়ে ধরে। চন্দ্র বলে, জানেন, এমন একটি কথা আমার আম্মাও আমায় বলেছিল। কত ভালবাসতো আমায়। আজ কোথায় গেল সে? আপনিও তার মতো আমায় ছেড়ে কখনো যাবেন না, অ্যাডভোকেট সাহেব। কখনো যাবেন না। তাহলে আমি মরে যাব। আপনি ছাড়া যে আমার আপন বলতে কেউ নেই। প্রমিজ লক্ষ্মীটি, মৃত্যু ছাড়া আমরা কখনো বিচ্ছিন্ন হব না। আবেগে চন্দ্র কেঁদে ফেলে। বলে, ভালোবাসি আপনাকে, অ্যাডভোকেট সাহেব। নিজের থেকেও অনেক বেশি। আমিও। চলো এখন ভালবাসাবাসি করি। সেটা আবার কি? তুমি চুপ থাকো, আমি সব শিখিয়ে দিব। চন্দ্র হেসে দিল। হাসল লোকটাও। এই প্রথম জাওয়াদ চাকরি নিয়েছে। ছোট একটা ঘরও ভাড়া নিল। সে আর রাজা থাকে। চন্দ্র সন্ধ্যার দিকে জাওয়াদের বাসায় গেল। জাওয়াদ সবে সারাদিনের পরিশ্রম শেষে বাড়ি ফিরেছে।
শার্ট খুলে ফ্যান ছেড়ে বসল। তখন দরজা নক করার শব্দ পেল। সে ভাবল রাজা এসেছে, এজন্য দরজা খুলতে গেল। কিন্তু দরজা খোলার পর সামনে থাকা মানুষটিকে দেখে সে স্তব্ধ হয়ে যায়। তাড়াতাড়ি নগ্ন বুকে শার্ট জড়ায়। এ যে তারই আসমানের চাঁদ। জাওয়াদের মুখটা দেখে চন্দ্র নিকাপের আড়ালে সামান্য হাসল। জাওয়াদ দেখল চন্দ্রের উজ্জ্বল চোখ দুটি হাসছে। তার বড্ড দেখতে ইচ্ছে করল পুরো হাসিটা। ওই নিকাপের আড়ালে থাকা মায়াবী সুন্দর মুখটা। চন্দ্র বলে, ভিতরে ঢুকতে বলবে না, বাহিরেই দাঁড় করিয়ে রাখবে। চন্দ্রের কথায় জাওয়াদের ঘোর ভাঙে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, ভিতরে আসো, তোমার জন্য আমার দরজা সর্বদা খোলা। চন্দ্র ভিতরে টুকতে টুকতে পুরো ঘরটাতে একবার চোখ দুটো বুলিয়ে নিল। ছোট একটা খাট আর টেবিল কেবল ঘরে, বাকিটা খালি। টেবিলের ওপর গাদাগাদি করে বই রাখা, খাটের ওপর কাপড় ছড়িয়ে ছিটানো। ঘরের অগোছালো অবস্থা দেখে জাওয়াদ জিভের মাথায় কামড় বসাল। সে চন্দ্রকে কোথায় বসতে দিবে ঠিক বুঝে উঠতে পারছে না। পারলে তার মাথায় তুলে রাখে। এত খুশি হয়েছে সে, তা তার চোখ মুখ দেখলেই আন্দাজ করা যায়। সে একবার চেয়ার টেনে দিচ্ছে, আরেকবার বিছানায় বসতে বলছে। চন্দ্র জাওয়াদের ডান হাতটি চেপে ধরে বলল, এত ব্যাকুল হইও জাওয়াদ, আমি থাকবো অল্প কিছুক্ষণ। জাওয়াদ চন্দ্রের হাত ধরাটির দিকে কেমন করে তাকিয়ে রইল। চন্দ্রের হুঁশ এলো সে কি করছে। দ্রুত সে জাওয়াদের হাত থেকে তার হাতটি সরিয়ে নেয়। সে ঘরের আশপাশের নজর নিয়ে বলে, নতুন চাকরি নিয়েছ শুনলাম। জাওয়াদ চন্দ্রের থেকে দূরত্ব রেখে বসে। তারপরে জবাব দিল, হ্যাঁ, নতুন চাকরি নিয়েছি, অগ্রিম টাকাও দিয়েছে। তোমার জন্য একটা শাড়ি কিনেছি, আসমানের চাঁদ, সিঁদুর রঙা শাড়ি, তুমি পরবে, তোমার দুধে আলতা শরীরে বেশ মানাবে। ইলার জন্যও কিনেছি, আর তোমার স্বামীর জন্যও কিনেছি। আমার জন্য কিনতে গিয়ে কিনতে পারিনি, সে তো আর নেই। মনার মায়ের জন্য কিনে এনেছি, ভেবেছিলাম রাজাকে দিয়ে পাঠিয়ে দিব, তার আগেই তুমি এলে। এসে ভালোই হলো, কষ্ট করে আমার আর যেতে হলো না, গাড়ির খরচ বেঁচেছে। বলেই সে হাসতে চেষ্টা করল। চন্দ্র জাওয়াদের চোখ দুটোর দিকে তাকায়। জাওয়াদ সরাসরি চন্দ্রের দিকে তাকায় না, তার নয়ন ভর্তি জল, সেই জল নিয়ে অন্যদিকে তাকানো। চন্দ্র দেখল জাওয়াদের জল ভর্তি চোখ। তার কষ্ট লাগলো। সে বলে, বাড়ি চলো। জাওয়াদ চোখের জল মুছে হাসি মুখে সুথাল, এজন্য বুঝে এসেছ। চন্দ্রের চোখ মুখ অসহায় দেখালো। জাওয়াদ বাহিরের দিকে এক পলক উকি মেরে তাকিয়ে বলে, জওয়ান শেখও এসেছে বুঝি। তোমার ভাই হয়, একটু তো সম্মান করো। সে আমার কেউ নয়, কেউ না। ভাইরা কখনো তার রক্তকে দূরে ঠেলে দিতে পারে না। ধুরোবাল, আমি বা কেন ভুলে যাই সে যে আমার আপন ভাই না, তার সঙ্গে আমার রক্তের কোন সম্পর্ক নেই। চন্দ্র ফোঁস করে একটা শ্বাস ফেলে। তুমি তাকে আপন না ভাবলেও সে তোমায় আপন ভাবে, নিজের সন্তান মনে করে। প্লিজ তার ওপর রাগ করে থেকো না, অভিমান জমিয়ে রেখো না। তোমার ওপর রাগ করে সেও ভালো নেই জাওয়াদ, তারও হৃদয়ে পুরে। আমার জন্য তোমরা আলাদা হইও না প্লিজ। জাওয়াদ নিরুত্তর, তার মুখটা ম্লান। সে আবার বলে, সে জাওয়াদের কাছে অনুরোধ করে, তোমরা আমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখো না জাওয়াদ। কেন জানি নিজেকে অপরাধী মনে হয়। আমার কারণে তুমি ঘর ছাড়া, আমার কারণে আজ আম্মা নেই। এইগুলো আমাকে পীড়া দেয় জাওয়াদ, অনুতপ্তে ফেলে। আমার নিজেকে নিজের কাছে অভিশাপ মনে হয়, নিজের কাছে নিজেকে দোষী ভাবি। নতুবা বারবার আমার সাথে কেন এমন হয়। মুক্ত পাখির মতো আমি কেন বাঁচতে পারি না, আর 10টা সাধারণ মেয়ের মতো কেন আমার জীবনটা স্বাভাবিক হলো না। আমার নিজের জন্য নিজের মাটাকেও হারালাম, এখানে এসে তোমাদেরও বিপদের মধ্যে ফেলে দিলাম। কথাগুলি বলতে বলতে চন্দ্র চোখের পানি মুছল। খানিকটা থামল, পরক্ষণে নাক টেনে পুনরায় বলে, বাড়ি ফিরে এসো জাওয়াদ। এক জীবনে ভালোবাসাই সব নয়। তুমি তো আমার বন্ধু ছিলে। বন্ধুত্ব সম্পর্কটা কি গুরুত্বপূর্ণ নয় বলো? ভালোবাসাই কি সব? আমরা কি পারি না এসব বাদ দিয়ে বন্ধু হয়ে থাকতে? বলো জাওয়াদ। চন্দ্রের চোখ দুটো লাল হয়ে এলো। এ মেয়ে সহজে কাঁদতে পারে না। অল্পতেই তার চোখ দুটো লাল হয়ে আসে। জাওয়াদ ফুস করে শ্বাস ফেলে বলে, বন্ধুত্ব আর ভালোবাসা এক নয় আসমানের চাঁদ, দুটোই আলাদা। তোমাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করিনি, নিজের প্রেয়সী হিসেবে গ্রহণ করেছি। এখন যদি বাড়ি চাই, রোজ তোমাদের একসঙ্গে দেখব। তুমি ভাইয়ার জন্য সাজবে, শাড়ি পরবে, চোখে কাজল পরবে, অথচ আমি চেয়েছি আমার নামে রোজ তুমি তোমার চোখে নিয়ম করে দুবেলা কাজল পরবে। সেগুলি আজ অন্য। ওসব আমার সহ্য হবে না।
আমি পারবো না অন্য পুরুষের সঙ্গে তোমায় দেখতে, সহ্য করতে। তখন ঈশান্বিত হয়ে ভুলভাল কাজ করে ফেলতে পারি। তার চেয়ে বরং দূরে আছি। দূরেই থাকা ভালো। তুমি চলে যাও আসমানের চাঁদ। চলে যাও। আর কখনো এসো না, কখনো না। তোমাকে দেখিলে যে তোমায় পাওয়ার তৃষ্ণা আমার অন্তরে বারবার জেগে উঠবে। সে তৃষ্ণা আমাকে আমরণ তৃষ্ণার্ত করে তুলবে। তখন তোমার চোখের শতবার মরিবার স্বাদ জাগবে। সেই মরণেও যেন তোমার আলিঙ্গন মন সুগভীর করে চাইবে। এর চেয়ে দূরত্ব বজায় রাখাই ভালো। তুমি আর ফিরবে না। না। কেন এমন করছো, জাওয়াদ? আমাকে অপরাধী বানাচ্ছ। তোমার কোন দোষ নেই। সম্পূর্ণ নির্দোষ তুমি চন্দ্র। নিজেকে দোষারোপ করো না। তুমি আমার ভাগ্যে নেই। সেটা তোমার আমার দোষ নয়। কখনো যদি মনে হয় জীবন দুর্বিষহ হয়ে উঠছে, এক ফোঁটা শান্তি খুঁজতে আমার নীড়ে চলে এসো। আমার গোটা মনের মধ্যে তোমার জন্য একটা করে ঘর বানিয়ে রেখেছি। সেখানে একটুখানি জায়গা করে দিব তোমায়। নিশ্চিন্তে থাকতে পারো। কোন বাধা নেই। চন্দ্র হতাশ হলো। কাকে কি বোঝাচ্ছে? সেই আগের গুনগানি গাইছে। যে স্বেচ্ছায় যাবে না, তাকে জোর করবে কিভাবে? সে চলে যাচ্ছিল। জাওয়াদ পিছু থেকে তাকে ডাকলো, আসমানের চাঁদ। চন্দ্র পিছু ঘুরে জবাব দিল, খুব। একটু মুখটা দেখাবে, শুধু একটু। এক তৃষ্ণার্ত অনুরোধ যেন। চন্দ্র বিব্রতবোধ অনুভব করল। আমতা আমতা করে মুখের সামনে থেকে নিকাবটি সরিয়ে নিল। জাওয়াদ এখানে আসার পর এই প্রথম চন্দ্রের মুখটার দিকে সরাসরি তাকালো। মেয়েটার গাল দুটো আগের চেয়ে একটু চেপে গেছে। চোখ দুটির নিচে কালো দাগ। কি চিন্তা করে? তবুও সৌন্দর্য যেন কমেনি। চোখের নিচে কালো দাগ কাজলের মতো তার কাছে সুন্দর মনে হলো। ঢেকে ফেল বলেই জাওয়াদ বারান্দার দিকে চলে গেল। চন্দ্র বেরিয়ে যায়। বাহিরে রিকশা দাঁড়িয়ে আছে। চন্দ্র রিকশায় উঠে বসল। রিকশা ছেড়ে দিয়েছে। যতক্ষণ চন্দ্রকে দেখা গেল, জাওয়াদ তাকিয়ে রইল। তার বুকে চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। হাহ। আমার না হওয়া চন্দ্র, তুমি সুখী হও। আজ জওয়ান শেখ 30 বছর জীবনে পদার্পণ করল। প্রতি বছর ইলা জাওয়াদ এই দিনটিতে ছোটখাটো একটা আয়োজন করে। এই বছর তেমন কোন সাড়া পাওয়া গেল না। ইলা ছোটখাটো একটা কেক আনলো। জওয়ান শেখকে রুম থেকে টেনে আনলো। কেকের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, কেক কেটো না ভাইয়া। আগে জাওয়াদ আসুক, তারপরে কেক কাটবে। জওয়ান শেখ অবাক হলো। জাওয়াদ আসবে? চন্দ্র চমকিয়েছে। সে জাওয়াদ আসবে শুনে দোতলায় চলে গেল। এখানে যাতে কোন রকম ঝামেলা না হয়। দু ভাইয়ের মধ্যে মিলটা সে চায়। জওয়ান শেখ ইলার ওপর বিশ্বাস রেখেই ঘন্টা দুয়ের মতো অপেক্ষা করল। জাওয়াদ আর এলো না। লোকটা মনে বিরাট কষ্ট পেল। সেই কষ্টে আর কেকও কাটল না। ধীরে ধীরে উপরের দিকে চলে যাচ্ছিল। তখনই বাড়ির মেইন গেট থেকে গিটারের শব্দের সঙ্গে একটি গান ভেসে এলো। ভাই বড় ধন, রক্তের বাঁধন। বাবার অভাব করলে পূরণ। তুমি বিলিয়েছ ছায়া বাবার মতো। মুখে ফুটিয়েছ হাসি অবিরত। গানটি শোনামাত্র জওয়ান শেখের পা দুটো থেমে পড়ল। সে পিছু ঘুরে দেখল জাওয়াদ গিটার হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকছে না না। যেন ভিতরে ঢুকতে জওয়ান শেখের দিকে অনুমতি চাইছে। জওয়ান শেখের মতো কংক্রিটের হৃদয়টা আজ শক্ত আবরণ ছেড়ে নরমে পরিণত হলো। ছুটে গিয়ে জাওয়াদকে স্নেহের আদরে বুকের ভেতরে দুহাতে টেনে আনলো। তৎপর জড়োচড়ো করে দুচোখের পানি ছেড়ে কেঁদে দিল। আমার ভাই, আমার সন্তান। ভাইয়ের ওপর অভিমান করে চলে গেলি। ভাই না একটু শাসন করেছে, তাই বলেই কষ্ট দিবি বুকে। আঘাত করবি, মরণ আঘাত। একবারও ভাবলি না ভাইটা কেমন আছে? এজন্য বুঝি নিজের আন্ডার প্যান্ট খুলে তোকে দিয়েছিলাম। জাওয়াদের চোখেও জল। জল ভর্তি চোখে সে একটু হাসল। আজ কতদিন পর জওয়ান শেখ সন্তান সমতুল্য ভাইয়ের মুখে হাসি দেখল। তার চিত্ত জুড়ে যেন আজ খুশিরা হাসছে। সে জাওয়াদকে ভেতরে টেনে আনল। নিজ হাতে ওকে দিয়ে কেক কাটিয়ে নিল। জাওয়াদের মুখেও কেক ভরে দিল। জাওয়াদও ছোট করে জওয়ান শেখের মুখে ভরে দিল। উপর থেকে অতটুকু দৃশ্য দেখে চন্দ্রের খুশিতে চোখে জল জমল। সে পিছনে অনুভব করল কারো অস্তিত্বের। পিছু ঘুরে দেখে মনার মা দাঁড়িয়ে আছে। চন্দ্রকে শুধাল, নিচে যাবে না? চন্দ্র দৃষ্টি ঘুরিয়ে আবার জাওয়াদদের নিকটে নিল। সেদিকে তাকিয়ে জবাব দিল, না, এখানেই বেশ আছি। অভাগিত। যেদিকে যাব অভিশাপ লেগে যাবে। আমি চাই না অতটুকু সুখে ভাগ বসাতে। থাকুক না তারা অতটুকু সুখ নিয়ে। কথাগুলি বলে চন্দ্র চলে গেল। মনার মা আর তাকে জোর করল না। দিনগুলি চলে গেল তার নিয়ম অনুসারে। সেদিন জাওয়াদ রাতে থাকেনি। জওয়ান শেখ, ইলা সবাই তাকে অনুরোধ করেছিল। সে কারোর কথা কানে তোলেনি।
যাওয়ার আগে তার চোখ দুটো চন্দ্রকে খুঁজেছিল। জওয়ান শেখ আন্দাজ করেছিল ঠিকই, তবে কিছু বলেনি। কাকে কি বলবে? একটা ভাই, অন্যটা যে বউ। কেউ পর নয়, দুজনই আপন। চলছে চৈত্র মাস। দাবাদাহ অনলে পোড়ার মতো রোদের সেকি তেজ। আজকাল যা গরম পড়েছে, তাতে মানুষ দুর্বিষহ হয়ে পড়ছে। সকাল থেকে সামিন শেখ অসুস্থ। ঢাকা হসপিটালে সে ভর্তি। বাড়ির সকলে তাকে দেখতে গিয়েছে। বাসায় কেবল ইলা, ছোট জেরিন আর চন্দ্র ছিল। বাকিরা সব ঢাকায়। আজ আবার চন্দ্রের বান্ধবী ইফার বিয়ে ছিল। ইফা সকাল থেকে বেশ কয়েকবার চন্দ্রকে ফোন করেছিল। চন্দ্র ইলাকে একা রেখে যায়নি। এছাড়া জওয়ান শেখও যেতে দিবে না। সে চাই না চন্দ্র বাসা থেকে বের হোক। ইদানিং কাজের চাপে লোকটারও দম ফেলার সময় নেই। তখন চন্দ্র ইলার সঙ্গে বসেই গল্প করছিল। তার বান্ধবী ইফা আবারও কল করেছে। ইলা বলে, ভাবি তুমি যাও। এত যেহেতু ফোন করছে, তোমার তাইলে যাওয়া উচিত। চন্দ্র সঙ্গে সঙ্গে আপত্তি জানালো। অমত দেখালো। না না, পাগল নাকি? তোমাকে একা রেখে যাব? অসম্ভব। অসুস্থ তুমি ইলা। তোমায় রেখে আমি কোথাও যাচ্ছি না। তাছাড়া এসব বিয়ে শাদিতে থাকা আমার মোটেও পছন্দ নয়। ইলা চন্দ্রকে বোঝালো। দেখো ভাবি, এটা তোমার বান্ধবীর বিয়ে। যদি না যাও, বেচারি মনে ভীষণ কষ্ট পাবে। তুমি যাও প্লিজ। ভাইয়ার রাতে গিয়ে তোমায় নিয়ে আসবে। আমি বলে দিব। চন্দ্র তবুও আমতা আমতা করে। এটা ভালো দেখায় নাইলা। বাড়িতে কেউ নেই। আকাশও মেঘলা। বৃষ্টি নামবে বোধ হয়। তোমার ভাইয়া জানলে আরো বিরক্ত হবে। কিছুতেই পারমিশন দিবে না। ধাত, এসব রাখো তো। বলেই ইলা চন্দ্রকে টানতে টানতে তার রুমে নিয়ে গেল। চন্দ্রকে একটা বোরকা পরিয়ে নিকাব পরিয়ে দিতে দিতে বলে, ভাইয়াকে সামলানোর দায়িত্ব আমার। সব পুরুষ লোকই অমন, বুঝলে? এই দেখো, আরিফান গত দুদিন যাবৎ রাগ করে আমার সঙ্গে কথা বলে না। আমিও রাগ করে ফোন দেইনি। রাগ কি তার একার? আমারও আছে, তাকে বোঝাতে হবে। তাছাড়া ভাইয়া তোমাকে ভীষণ ভালোবাসে। তুমি যাও, চিন্তা করো না। জেরিন তো আছেই। জেরিনের আম্মুরা বিকালের দিকে চলে আসবে। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। চন্দ্র আপত্তি জানালো। ড্রাইভারকে লাগবে না। আমি একাই যাচ্ছি। তুমি নিজের যত্ন নিও। আর হ্যাঁ, দ্রুত এসে পড়ব আমি। রাতে এসে তোমাকে মজার একটা রান্না করে খাওয়াবো। ইলা হাসে। চন্দ্র আবারও বলে। তবে এবার ইলাকে উদ্দেশ্য করে নয়। তার ফুলে ওঠা পেটের দিকে ইশারা করে বলে, এই যে ইলার টুইন বেবিরা, মাম্মামকে দেখে রেখো সোনারা, ঠিক আছে? কোন বিরক্ত করবে না। তাহলে কিন্তু মার খাবে, বিরাট বড় মার, বুঝেছ? চন্দ্রের আহ্লাদীপনা দেখে ইলা হো হো করে হেসে দিল। চন্দ্রও হাসে। মুহূর্তটা সুন্দর। চন্দ্রকে বিদায় দিয়ে সবে ইলা বসার ঘরে বসতে যাচ্ছিল। 6 বছরের জেরিন তখন ড্রয়িং রুমে বসে রংতুলি দিয়ে পেইন্টিং করছিল। তখনই ডোরবেলটি সজোরে বেজে ওঠল। ইলা ভাবল, জেরিনের আম্মু এসেছে বোধ হয়। সে ছোট জেরিনকে বলল, আপু তুমি এখানে বসে পেইন্টিং করো। আমি দেখে আসি কেল। মনে হয় তোমার আম্মুরা এসেছে। জেরিন মনোযোগ সহকারে পেইন্টিং করতে করতে জবাবে বলল, আচ্ছা ইলাপু। ইলা গেল দরজা খুলতে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকে ধাক্কে ঘরের ভেতরে 6 থেকে 7 জন ডাকাতের মতো পুরুষলোক অস্ত্র হাতে ধা ধা করে ভিতরে ঢুকে গেল। ইলার ভয়ে সমগ্র শরীরে কম্পন ধরে গেল। এরা কারা? প্রত্যেকের হাতের রামদা, চাপাতি, বড় বড় ছুরি। ছোট জেরিন এদের দেখে ভয়ে গুটিসুটি মেরে রইল। লোকগুলি পুরো বাড়ি দুটো চক্কর মারল। ইলা জেরিনকে বুকে টেনে একটা কোনায় দাঁড়িয়ে কাঁপছে। সে ভয়ে জিজ্ঞেস অবধি করতে পারছে না, তোমরা কারা? তার জবান কাঁপছে। লোকগুলোর প্রধান লিডার সালমান, যার ভাইকে জওয়ান শেখ ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। ভাইয়ের শোকে ভাইয়ের বউ স্ট্রোক করে মারা গেছে। সেই ক্ষোভে সালমান এসেছে জওয়ান শেখের কাছে প্রতিশোধ নিতে। ভয়াবহ প্রতিশোধ। বাড়িতে কাউকে না পেয়ে ইলাকে চেপে ধরল। ইলার থেকে জেরিনকে আলাদা করে সালমান ইলার চুলের মুঠিটা চেপে ধরে জিজ্ঞেস করল, বল, জওয়ান শেখের স্ত্রী কোথায়? ইলা ব্যথায় চোখ মুখ খিচে নেয়। সে বড় মাত্রায় আশ্চর্য হয়। চন্দ্রের সঙ্গে এদের কি শত্রুতা? সালমান ইলার থুতনিটা সজোরে চেপে ধরে আবারও শুধায়, এই ছেড়িকস না কেন? জওয়ান শেখের স্ত্রী কোথায়? ইলা বুঝল এরা চন্দ্রের ক্ষতি করতে এসেছে। কিন্তু সে তো মরে গেলেও বলবে না চন্দ্র কোথায়। সে বলে, আমি জানি না। সকালে ভাইয়ার সঙ্গে কোথাও একটা বের হয়েছে। আমার সঙ্গে চালাকি। আজ সকালে জওয়ান শেখ করতে ছিল। এখন পর্যন্ত করতেই আছে। আর আমাকে বোকা বানাচ্ছিস তুই। আরে তোরা দেখছিস কি? এই শালিরে বাজ। পোয়াতি দেখছি। জওয়ান শেখের হস কি তুই? ইলা কাঁপতে কাঁপতে উত্তর দিল, বোন হই। বোন।
তাহলে সবার আগে ওকে ধর। ইলার হৃৎপিণ্ড কেঁপে উঠল। তার মধ্যে শুনতে পেল ছোট জেরিনটা চেঁচিয়ে কাঁদছে। সালমান নামক লোকটা তার সহকর্মীকে বলে, আহা, কি করছিস তোরা? বিরক্ত লাগছে। ওর মুখটা বন্ধ কর। কচি জিনিস। রেপটা করে মজা পাবি। করে দে। সালমানের সহকর্মী বলে, ভাই এত ছোট জিনিস কেমনে কি করব? ব্লেড আছে কি করতে শালা? কেটে ফেল। মরে যাবে। যাক না। আজ জওয়ান শেখের সর্বনাশ না করে যাচ্ছি না। সারা এলাকায় পুলিশ আমারে খুঁজে বেড়াচ্ছে। আর আমি আনন্দ করব আজ জওয়ান শেখের বাড়িতে। মদ ঢাল। আনন্দ করি, ফুর্তি করি, মন চাঙ্গা করি। শেষ করে ইলাকে সালমান আদেশ দিল, এই ছেড়ি, নাচতে পারিস। নাচ। আজ আমি দেখব পোয়াতি নারীর নাচ। দারুণ মজা হবে। ইলা ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে। সে হাত জোর করে বলে, ভাই আমি অসুস্থ। এই অবস্থায় নাচতে পারি? ও ভাই, অন্যায় যা করার জওয়ান শেখ করেছে। আমরা তো করিনি। তাহলে ওই ছোট নিষ্পাপ শিশুটা আর আমি কেন শাস্তি পাব? দয়া করুন ভাই। আপনার ঘরে কি মা বোন নেই? ওই শালি, তোর ভাই আমার মাকে সন্তান হারা করেছে। আমার বোনকে করেছে ভাই হারা। আমার ভাইয়ের সন্তানদের করেছে বাবা ছাড়া। ওদের দোষ কি ছিল বল আমায়? ওরাও নিষ্পাপ ছিল। তাহলে ওরা কেন শাস্তি পেল? শাস্তি তো তোদের পেতেই হবে। সেটা তোদের জান দিয়ে হলেও। ওই রেপ কর ছোট মেয়েটাকে। আমি দেখছি বড়টাকে। আজ দুটোর রক্ত দিয়ে গোসল করেই আমার শান্তি মিটবে। বাহিরে চৈত্রের শেষে মেঘে মেঘে গর্জনে বৃষ্টি নামতে শুরু করে দিল। তার মধ্য দিয়ে ভেতরে চলছে নরকীয় ঝড়ের নৃশংসতা। ছোট জেরিনের মৃত্যুর সমতুল্য যন্ত্রণা আর বাঁচার জন্য আকুতি ভরা একটা হৃদয়বিদারক আর্তনাদ। একটুখানি বাঁচার জন্য হাহাকার আহাজারি ইলা আর শুনতে পাচ্ছে না। তার বুকটা দুমড়ে মুচড়ে উঠছে। কলিজা ফেটে যাচ্ছে। সে আর নিতে পারছে না। মেয়েটার যৌনাঙ্গ ছিঁড়ে গেছে। সেখানে গিয়ে বেরিয়ে যাচ্ছে রক্তের অগণিত স্রোত। ভয় আর আতঙ্কে সে জেরিনের দিকে তাকাতে পারল না। তার মধ্যে মেয়েটার যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে তাকে আবারও রেপ করা হচ্ছে। ওর একটা আর্তনাদ আর্তচিৎকার ইলার বুকে ছুরির মতো গিয়ে বিঁধে। তার চোখের কার্নিশ বেয়ে অশ্রু ঝরছে। বাসার কাজের মেয়েটা রান্নাঘরে বসে দরদর করে কাঁপছিয়ে লুকিয়ে লুকিয়ে সেসব দৃশ্য দেখছিল। ভয়ে সে সামনে আগায়নি। কি নৃশংস সেই দৃশ্য! কলিজা কাঁপার মতো। জেরিনের পা গড়িয়ে রক্তের স্রোত বইছে। মেয়েটা ছটফট করছে। ইলার ওই দৃশ্যটুকু দেখে পা দুটো বরফ হয়ে গেল। তার সামনে সালমান দাঁড়ানো। ওকে বলল, আমার সামনে বসে বেতের লাফ দে। তাহলে তোকে রেপ করব না। ছেড়ে দিব। কমপক্ষে 1টা লাফ দিতে হবে। 1টার একটাও কম হলে আমরা যে কজন আছি সব কজন মিলে তোকে মোট 100 বার রেপ করব। মাথা গরম আছে শালি। তখন বুঝবি মজা। তোর ভাইয়ের জন্য আজ আমরা এখানে। নতুবা শান্তিতে তোরা বাস করতে পারতি। যেটা তোর ভাইয়ের বউকে দিয়ে করতাম, সেটা তোদের দিয়ে করব। শুনেছি তোর ভাবি নাকি অনেক সুন্দরী নারী। শালিরে একবার হাতে পেলে গোডাউনে নিয়ে যেতাম। এরপরে দিন রাত 24 ঘন্টা শুধু রেপি করতাম, শুধু রেপি। এরপরে তোর ভাইকে বোঝাতাম সালমান কি জিনিস। দে বেতের লাফ। ইলা ঠোঁট ভেঙে কেঁদে দেয়। ও ভাই, আমি অসুস্থ। 6 মাসের প্রেগন্যান্ট। কিভাবে লাফ দিব? কিভাবে লাফ দিবি? দাঁড়া দেখাচ্ছি। বলেই ইলার পেট বরাবর দুটো লাথি বসিয়ে দিল সালমান। ইলা চিৎকার করে পেট ধরে নিচে বসে পড়ল। কই মাছের মতো তলপেট ব্যথায় ছটফট করছে সে। সালমান ওর দিকে এগিয়ে গেল। চুলের মুঠিটা শক্ত হাতে টেনে চেপে ধরে বলল, কিরে লাফ দিবি, না আরো দুটো লাথি দিব? ইলা চোখের জল মুছে বলল, দিচ্ছি ভাই, দিচ্ছি। তবুও লাথি মাইরেন না। সালমান বেতের রশ্মি এনে ইলার হাতে দিল। নেই শুরু কর। ইলা চোখ মুখ খিচে ঠোঁট কামড়ে বেতের লাফ দিতে লাগল। একটা লাফের সঙ্গে তার ভারী পেটটি নড়ে উঠল। পেটের নিচাংশে এতক্ষণে চিনচিনে ব্যথা শুরু হয়ে গেল। সেই ব্যথা ধীরে ধীরে বাড়ছে। কমছে না। সে ঠোঁট ভেঙে কেঁদে দিল। আর পারল না। তার হাত থেকে রশ্মি পড়ে গেল। পেট ধরে সে নিচে বসে পড়ল। পাশে ছোট জেরিনের নিথর দেহটা পড়ে আছে। আদৌ জীবিত আছে না মরে গেছে বোঝা যাচ্ছে না। মেয়েটা সম্পূর্ণ নগ্ন। ওর স্তনে কামড়ে ক্ষতবিক্ষত করেছে পশুগুলা। আরেকজন গেল জেরিনের নিথর দেহটাকে রেপ করতে। ইলা তার আগেই জেরিনের দেহটা ছো মেরে টেনে বুকে আনল। সে কেঁদে ফেলল। মুখ লাল তার। করজোরে অনুরোধ করে বলল, দোহাই সৃষ্টিকর্তার, আমার বোনটিকে ছেড়ে দেও। ও নিষ্পাপ। তোমাদেরও ঘরে এমন ছোট বাচ্চা আছে। ওদের সঙ্গে এমন হলে তোমরা কি করতে? সালমান তার সহকর্মীদের আদেশ দিল, এই শালি তো অনেক বেশি জ্ঞান দেয়। ওর মুখটা বন্ধ করত।
এত ঘ্যাঙর ঘ্যাঙর শুনতে ভালো লাগে না। সালমানের আদেশ পেতেই ছয়জন পুরুষ ইলার দিকে পৈশাচিক হেসে এগিয়ে যায়। ইলা দেখল তার বাঁচার রাস্তার সবদিকে আজ বন্ধ, কোন দিকেও ফাঁকা নেই। যদি জেরিনের সঙ্গেই ওরা এমন কুরুচিপূর্ণ কর্ম করতে পারে, তাহলে তাকে ছেড়ে দিবে কি না, খুবলে খাবে তাকে। তার ভাবনা মাঝে টের পেল এক এক করে ছুরি দিয়ে কেটে তার শরীর থেকে কাপড় কেটে ফেলা হচ্ছে, তাকে সম্পূর্ণ নগ্ন করা হচ্ছে। সে চিৎকার করে ওঠে, ছেড়ে দেও আমায়, প্লিজ ছেড়ে দেও। সালমান বসে বসে মদ গিলছে, সেই সঙ্গে বক্সে গান ছেড়ে দিল। ইলা লজ্জায় আর ঘৃণায় নিজের মুখ নিজেই ঠেকে ফেলল। পুরুষ ছয়জনের সঙ্গে ইলা পারল না। সে বাধা দেওয়াতে উল্টো তার পেটের ওপর পরপর লাথি দেওয়া হলো, তার চোখে মুখে চট মারা হলো। একে একে ছয়জন তাকে রেপ করল, তাও খুব নৃশংসভাবে। রেপ করা শেষ, ইলার দেহটা মেঝেতে নিস্তেজ হয়ে পড়ে আছে। চোখ দুটি নিষ্প্রাণ, তার চোখের জল থেমে গেছে ঠিকই, কিন্তু জল গড়ানোর দাগ এখনো শুকায়নি। শেষে গেল সালমান। ইলার চোখ দুটি এখন আর কাঁদে না। বাড়ির মানুষগুলা কি নিষ্ঠুর! বলেছিল তারা সন্ধ্যায় ফিরে আসবে, আসেনি। তার জীবনটাও বুঝি আজ ধ্বংস হয়ে গেল। জেরিনটাও অকালে শেষ। বেঁচে থাকলে কি ও কখনো স্বাভাবিক হতে পারবে? পারবে না। তার ভাবনা মাঝে টের পেল কেউ একজন তার পেট কাটছে। সে আঁতকে উঠল, চিৎকার করার সুযোগটুকু পেল না। তার আগেই তার মুখে কাপড় ঢুকিয়ে দেওয়া হলো। সে উম শব্দ করল। তার হাত দুটো, পা দুটো বাঁধা। তার পেট কেটে পেটের মধ্য থেকে বাচ্চা দুটোকে বের করে জবাই করা হলো। সেই সঙ্গে টুকরো টুকরো করা হলো তাদের ছোট কোমল দেহটি। রক্তাক্ত মাংসগুলি মেঝেতে গড়িয়ে পড়ল। ওই দৃশ্যটুকু দেখে ইলা ঠোঁট ভেঙে হুহু করে কেঁদে দিল, চিৎকার করে ওঠল। ওর চিৎকার মুখের ভিতরেই বন্দি থাকে, মুখ থেকে আর বের হতে পারে না। অতিরিক্ত রক্তক্ষরণে তার জ্ঞান হারায়। সালমান গেল রান্নাঘরে। সেখানে গিয়ে দেখে কাজের মেয়েটি গুটিসুটি মেরে লুকিয়ে আছে। সালমানকে দেখে ভয়ে রীতিমতো দরদর করে কাঁপছে। সালমান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কে রে তুই? ফুলি দরদর করে কাঁপতে কাঁপতে কেঁদে দিল। বলল, আমি এই বাড়ির কাজের মানুষ, পেটের দায়ে কাজ করি। আপনাদের কথা আমি কাউরে কমু না, তবুও আমারে জানে মাইরেন না। তোরে কিছুই কমু না, বড় পাতিলে করে গরম পানি করে দেত। ফুলি সাহস করে আর জিজ্ঞেস করল না, কি করবেন? সে নীরবে হুকুম পালন করতে ব্যস্ত। শখ করে মরার তার এত সাধ জাগেনি। ইলার জ্ঞান ফিরেছে। সে চৈতন্যহীন প্রাণীর মতো মেঝেতে পড়ে আছে। রূপটা এখনো আছে, মরেনি। হাত দুটো মেঝেতে নিস্তেজ হয়ে ছড়িয়ে পড়া। শরীরে কোন বোধশক্তি নেই। নরক কাকে বলে তার জানা নেই, কিন্তু আজ যেন স্বয়ং নরক ওরা তাকে দেখিয়ে ছাড়ল। চৈতন্য ফিরল, তবে শরীরের রক্তশূন্যতার অভাবে কাঁপুনি উঠে গেল। যেভাবে সিজার করার পর মেয়েদের কম্পন উঠে থাকে, ঠিক তেমন। তার সর্বনাশ করে সব শয়তানগুলা বসে বসে মদ গিলছে। কিছুক্ষণ পর সালমান উঠে গিয়ে ইলার নগ্ন দেহটি টানতে টানতে বাড়ির গার্ডেনের দিকে নিয়ে গেল। বাহিরে এখন আর বৃষ্টি পড়ছে না, বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। রাত বেজেছে 8টা। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ফুলি কাঁপতে কাঁপতে গরম পানি নিয়ে এলো। সে পাতিল রেখে আবার চলে গেল। একেবারে যায়নি, লুকিয়ে রইল, যাতে কেউ তাকে দেখতে না পায়। সে আসলে দেখতে চায় ওরা ইলার সঙ্গে আর কি কি করে। তার ইলার জন্য কষ্ট হয়, কিন্তু করার কি? জান বাঁচানো ফরজ, নিজেকে তো বাঁচতে হবে। সালমান টগবগিয়ে ফুটে ওঠা গরম পানি ইলার দেহের ওপর সব ঢেলে দিল। সঙ্গে সঙ্গে ইলা মৃত্যুর মতো যন্ত্রণা ছটফটিয়ে উঠল, চিৎকার করে দিল। তার চিৎকার বাহির অবধি পৌঁছালো না, কারণ তার মুখে কাপড় গোজা ছিল। নরকীয় যন্ত্রণায় ছটফট করছে সে। গরম পানি ঢালার কিছুক্ষণ পর তার শরীরের চামড়াগুলি সাদা হয়ে গেল, আর পশম উঠে গেল। তার ওপরে পেট্রোল ঢালা হলো, তারপরে ধরিয়ে দেওয়া হলো তার শরীরে আগুন। অর্ধমৃত ইলা তখন বুঝল মৃত্যু যন্ত্রণা কি। দাউ দাউ করে তার পুরো শরীর আগুনে পুড়ে যাচ্ছে। একটুখানি বাঁচতে কত আহাজারি আর্তচিৎকার ছিল তার, কত কাউকে দেখল। আজ আর তার কষ্টের সঙ্গী কেউ হলো না। এই দুনিয়াটা কেউ কারোর আপন নয়। দুদিনের পরিচয় কত করে অভিনয়। শেষ বিদায়টা ছিল কি নৃশংসতার সঙ্গে। ডানা ঝাপটানো পাখির মতো ছটফট করতে করতে সে দুনিয়া থেকে চিরবিদায় নিল। কেউ দেখল না দুচোখে তার মৃত্যুর ভয়াবহতা, নৃশংসতা। একাই এসেছিল পৃথিবীতে, আবার একাই চলে গেল। তার মৃত্যুর আগে শেষ দুটো লাইন ছিল, ভালো থেকো আমার প্রিয় মানুষেরা, তোমাদের ভালো থাকার জন্যই আজ আমার এই আত্মত্যাগ। ইলার শরীরে আগুন দেওয়ার পর সালমান ওরা আর দাঁড়ায়নি, তারা চলে গেল।
তার কিছুক্ষণ পর জওয়ান শেখ বাড়ি ফিরল। গেটের সামনে দারোয়ানের অচেতন দেহটা পড়ে থাকতে দেখল। বাড়ির গার্ডগুলিও অচেতন হয়ে পড়ে আছে। তার বুকে যেন কিছুতে কামড় বসাল। মস্তিষ্ক ইঙ্গিত দিল ভয়াবহ কিছুর। সে দ্রুত বাড়ির ভেতরে ছুটল। সদর দরজার সামনে দেখল রক্তের টানা হেঁচা দাগ। যেমন কোন মানুষকে টানলে রক্তের দাগ পড়ে, ঠিক তেমন। আরেকটু বাড়ির ভেতরে যেতেই টুকরো টুকরো রক্তাক্ত কতগুলি মাংস দেখল। এসব জওয়ান শেখের কাছে অপরিচিত ঠেকল। কিছুটা সামনে যেতেই চোখে পড়ল জেরিনের নগ্ন শরীরটা। ওর শরীরে অসংখ্য কামড় আর খামচানোর দাগ, সেই সঙ্গে মেয়েটার যৌনাঙ্গ কাটা হেঁচড়া। তাড়াতাড়ি সে নিজের গায়ের কোট খুলে জেরিনের শরীরে দিয়ে দিল। সে দ্রুত চন্দ্রকে খুঁজতে লাগল। তার চন্দ্রানী কোথায়? রীতিমতো বুকটা ধরফর করছে, কাঁপছে, তীব্র ব্যথায় জ্বলছে, শরীর অসাড় লাগছে, তার পা দুটো ভেঙে আসছে। মেয়েটাকে কতবার ফোন করলো, ফোন ধরল না। তার কলিজায় পানি নেই, গলা শুকিয়ে গেল। তার চন্দ্রের কিছু হলো না তো? চন্দ্রের কিছু হলে সে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবে না, কিছুতেই না। পুরো বাড়ি খুঁজেও চন্দ্রকে পাওয়া গেল না। বাড়ির গার্ডেন থেকে পোড়া দুর্গন্ধ ছড়াচ্ছে। কি পুড়ছে? সে গেল দ্রুত বাড়ির গার্ডেনে। সেখানে গিয়ে দেখল আগুনে পুড়ে ছাই হচ্ছে একটি দেহ। কার দেহ ওটা? বুকের ধরফর করার শব্দটা এবার যেন মাত্রাতিরিক্ত বাড়ল। বারবার মনে বাজে চিন্তা আসছে, ওটা তার চন্দ্র নয় তো? এসব ভাবতেই ড্রিম ড্রিম শব্দ বক্ষের মধ্য থেকে বেরিয়ে এলো। তার শরীর নেতিয়ে এলো। দ্রুত পাইপ টেনে আগুন নিভিয়ে দেহটির সামনে গেল। ভালো করে মুখটা দেখে বুঝল এটা তার বনিলা। ইল্লা, ইস, কি নির্মম অবস্থা মেয়েটার। সে বুঝল তার অনুপস্থিতিতে বাড়িতে ভয়াবহ কিছু ঘটে গেছে। কিন্তু তার চন্দ্র কোথায়? সে একটা নরম কাপড় এনে দ্রুত ইলাকে ঢেকে দিল। এমন শক্তপোক্ত দেহের লোকটাও আজ দিশেহারা। তার সমগ্র শরীর জুড়ে প্রকম্পিত। মেয়েটাকে দ্রুত ড্রয়িং রুমে নিয়ে এলো। শরীরের অধিকাংশই পোড়া, পেট কাটা। ওর পেটের ওই নিষ্পাপ প্রাণগুলিকেই বুঝি অমনভাবে কেটে টুকরো টুকরো করা হয়েছে। সে ইলার দেহটা ভালো করে দেখল। দেহে প্রাণ নেই। জেরিনটার শরীরটাও বেশ ঠান্ডা, নিঃশ্বাস চলছে না। লোকটা কেমন পাথরের মতো দুটো দেহের সামনে বসে আছে। সাদা শার্টটিতে ছোপ ছোপ রক্ত মাখা। কাজের মেয়েটা কাঁপতে কাঁপতে জওয়ান শেখের পাশে এসে বসল। লোকটা ওর দিকে রক্তচক্ষুতে তাকালো। শক্ত গলায় প্রশ্ন ছুড়ে দিল, ওকে, আমার চন্দ্র কোথায়? ভাবি তার বান্ধবীর বাসায়, সেখানে বিয়ে খেতে গেছে। লোকটার বুক চিরে একটা স্বস্তির শ্বাস বেরিয়ে এলো। যে টেনশনে তার বুকটা ছিঁড়ে যাচ্ছিল, তার থেকে টেনশন কিছুটা কমল। তবে তার পারমিশন নিয়ে না যাওয়ায় মনটা বিষণ্ণ লাগলো। তার চেয়ে বেশি খারাপ লাগলো দুটো বোনের নিথর দেহ দেখে। কাজটা কার তার জানা। কিছুক্ষণের মাথায় বাড়ির সকল সদস্য ফিরে এলো। ড্রয়িং রুমে দুটো দেহ দেখে তাদের মাথায় যেন বাজ পড়ল। জেরিনের আম্মু তারিন সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়েছে। মনার মা স্তব্ধ। তার পা দুটো যেন ওখানে বরফের মতো জমে গেল। রাত প্রায় 1:30। জেরিনের আম্মু বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদছে। ইলার কাদার মতো কেউ নেই। আরিফান পথে। মৃত্যুর খবর তাকে দেওয়া হয়নি। কেবল বলা হয়েছে ইলা অসুস্থ, যত দ্রুত সম্ভব বাড়ি ফিরতে। রাত 2টোর দিকে জাওয়াদের কাছে জওয়ান শেখই খবরটি পৌঁছে দিল। সেই রাতেই জাওয়াদ এলো। তার এখনো বিশ্বাস হচ্ছে না ইলা যে নেই। যেই মেয়েটার সঙ্গে তার একটা মিষ্টি সম্পর্ক ছিল, সারাদিন সাপ নেউলের মতো বেঁচে থাকত, সে নাকি নেই। এ যে অসম্ভব। এসব কিছু তার বিশ্বাস হচ্ছে না। সবটা ভ্রম কিংবা দুঃস্বপ্ন বলে মনে হচ্ছে। বারবার ইলার বলা কথাটি মনে পড়ছে, দেখিস একদিন এসে আমাকেও পাবি না। কথাটি যেন মিলে গেল। সত্যি জাওয়াদ এলো ঠিকই, কিন্তু ইলাকে পায়নি। নেই সে। পুরো বাড়িটা খালি। কোথায় তার ইলা? মেয়েটা সকলের ওপর চাপা অভিমান নিয়ে পালিয়েছে। তার যেন অথই জলে পড়ার মতো দশা। শরীরের সর্বশক্তি দিয়ে চিৎকার করে কাঁদছে। এমন কাঁদেনি নিজের মায়ের মৃত্যুতেও। তার যে কথা বলার সঙ্গী, খেলার সঙ্গী, গল্পের সঙ্গী একমাত্র ইলাই ছিল, যার সঙ্গে সে মন খুলে কথা বলতে পারত। সেই বোন সমতুল্য বন্ধুটা যে আর রইল না। আপন মানুষগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কবে জানি সেও হারিয়ে যায়। রাত 4টার দিকে আরিফানও ফিরল। এসে ইলার পোড়া দেহ, সেই সঙ্গে তার বাচ্চাদের টুকরো টুকরো শরীর দেখে তার শ্বাসবন্ধ হওয়ার উপক্রম। আজ সকালের দিকেও লম্বা একটা মেসেজ করেছিল মেয়েটা। সে রাগ করে রিপ্লাই দেয়নি। অথচ তার জানা ছিল না তার ইলার ওটাই শেষ মেসেজ ছিল। মেয়েটা এক বুক অভিমান নিয়েই চলে গেল। তাকে কিছু বলার সুযোগটুকু পর্যন্ত দিল না।
কে আর বলবে তাকে, বাবুর আব্বু আমার জন্য দুটো আচারের বয়াম এনো তো, খুব খেতে ইচ্ছে করছে। ইস, সবাইকে কাঁদিয়ে দেখো মেয়েটা নিশ্চিন্তে ঘুমুচ্ছে। দু কুল হারানোর মতো দশা আরিফানুর। তাকে কেউ আটকিয়ে আজ রাখতে পারছে না। কেঁদে কেঁদে নয়ন ভাসাচ্ছে। অসুস্থ সামিন শেখ নাতিদের মৃত্যু খবর শুনে ছুটে এলো। সেই সঙ্গে বাড়িতে ভরে গেল মাঝরাতে মিডিয়ার লোকজনে। চন্দ্র এলো খুব ভোরের দিকে। সে ফোন রেখে গিয়েছিল বাড়িতে, এজন্য জওয়ান শেখের ফোন তার কাছে পৌঁছায়নি। সে খুব ভোরের দিকে শেখ বাড়ি চলে এলো। বাড়ির ভেতরে ঢুকতেই লম্বা ভিড় আর হট্টগোল চোখে পড়ল। পুলিশ মিডিয়ার লোকজনে পুরো বাড়ি ভরা। এত এত লোক দেখে তার বক্ষ গহ্বরে মুচড়ে ওঠল। শ্লথ হলো চরণজোড়া। সে জানে না কিসের এত ভিড় হট্টগোল। মানুষজন ঠেলে ভিতরে যেতে হলো তাকে। আরিফান সুরাইয়ার বুকে হেলান দিয়ে বসা, চোখ দুটো লাল তার। জাওয়াদকে দেখা গেল টি টেবিলের সঙ্গে মাথা ঠেকিয়ে আছে। জওয়ান শেখ সোফায় বসা, তার শার্ট রক্তে ভেজা। চন্দ্র আটকে ওঠল। লোকটার কিছু হলো না তো? এর মধ্যে লোকটার নজর পড়ল চন্দ্রের ওপর। সে যেন এতক্ষণ চন্দ্রের জন্যই অপেক্ষা করছিল। ওর দিকে এক পলক তাকিয়ে নজর ঘুরিয়ে সকলের উদ্দেশ্য বলল, এবার ইলা আর জেরিনের দাফনের কাজ সম্পূর্ণ করো। কথাটি কর্ণপাতে ঢোকা মাত্রই চন্দ্রের মাথাটা যেন ঘুরে ওঠল। এসব কি শুনছে সে? ইলা আর জেরিনকে দাফন করবে মানে? তাদের কি হয়েছে? তার ভাবনা মাঝে দেখতে পেল ড্রয়িং রুমে সাদা চাদর দিয়ে ঢাকা দুটো লাশ। তার হাত পা কেমন অসার অসার লাগলো। বরফ হওয়ারও দশা। এসব কি হচ্ছে? গতকালও যাদের সুস্থ দেখল, আজ কিনা তাদের দুনিয়া থেকে বিদায় নিতে হলো। কি এমন ঘটেছিল যার জন্য অকালে তাদের প্রাণনাশ হলো? তার বড্ড জানতে ইচ্ছে করল। বুক ফেরে কান্না বেরিয়ে আসতে চাইছে। ওদের দিকে এগিয়ে যেতেই লোকটা বলে ওঠল, মিসেস শেখ, আপনি উপরে যান। আপনার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। আমার পরিবারের ব্যাপারে আপনার না ভাবলেও চলবে। আপাতত নিজ রুমে গেলে খুশি হব। লোকটার কথাগুলি আজ যেন কেমন লাগলো, যেন অপরিচিত, ছুরির আঘাতের মতো ধারালো। চন্দ্র বুঝতে পারল না তাকে কেন সব সময় দোষী হতে হয়। এখানে তার দোষটা কি? বাড়িতে না থাকাটাই কি তার দোষ ছিল? জাওয়াদ এক পলক চন্দ্রের দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। ইলা আর জেরিনের দাফন সম্পূর্ণ করতে দুপুর হয়ে গেল। জাওয়াদ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে জওয়ান শেখকে বলে গেল, আসমানের চাঁদের ওপর কঠোর হইও না ভাইয়া। তাকে দোষারোপ করো না। সে নির্দোষ। ভাগ্য বারবার তাকে দোষারোপ করতে বাধ্য করে ঠিকই, কিন্তু আমি তাকে নির্দোষ মনে করি। সে দোষ করতেই পারে না। অমন পবিত্র মুখে দোষ মানায়ও না। তার গায়ে কখনো হাত তুলো না। আমার কলিজায় লাগবে। তাকে যদি তোমার কাছে বিরক্ত লাগে, একান্তই অপ্রয়োজনীয় মনে হয়, আমার কাছে তাকে দিয়ে যেতে পারো। প্রেমিক নয়, একজন বন্ধু হিসেবে তাকে আমি আগলে রাখব। কথাটি বলে জাওয়াদ আর দাঁড়ায়নি। ছন্নছাড়া সে বাড়ি থেকে বেরিয়ে গেল। জওয়ান শেখ কেবল নীরবে চমকপ্রদ মুখটা নিয়ে জাওয়াদের প্রস্থান দেখল। প্লে বয়ে সেই জাওয়াদ যে এক নারীতে আসক্ত হবে, সে তা কমদিনকালেও ভাবেনি। সন্ধ্যার দিকে জওয়ান শেখ রুমে আসল। চন্দ্র তখন কাঁদছিল। এই কাঁদা ছিল তার নিজের ভাগ্যের প্রতি চরম অভিযোগ নিয়ে। যখন সত্যিটা সে জানতে পারল, ইলা তার জন্য জীবন দিল, তখন সে নিজেকে দোষী ভাবতে শুরু করে দিল। এছাড়া বাড়ির অধিকাংশ মানুষ তাকে বাড়ির অভিশাপ মনে করে। জেরিনের আম্মু তারিনু সবার অনুপস্থিতিতে চন্দ্রের ওপর আঙুল তুলে বলে ফেলল, তোমার জন্য আমার মেয়েটা মরে গেছে। তুমি হলে শেখ বাড়ির কলুষিত অভিশাপ। যেই অভিশাপ ধুয়ে মুছলেও এই দাগ মুছবে না। একে একে পুরো বাড়িটা ধ্বংস করে দিলে। প্রথমে নিজের রূপ দেখিয়ে জওয়ান শেখকে বশ করেছ, তাকে গোপনে বিয়ে করেছ। এরপরে জওয়ান আর জাওয়াদ দুই ভাইয়ের মধ্যে শত্রুতা সৃষ্টি করেছ। জাওয়াদকে বাড়ি ছাড়া করেছ, অরিত্রানকে জেলে ভরেছ। তোমার জন্য আমার বড় যা জীবন দিল, এখন আবার আমার নিষ্পাপ মেয়েটা মরে গেল। সেই সঙ্গে ইলা। কি দোষ ছিল আমার মেয়েটার? কি দোষ ছিল ইলার, তার নিষ্পাপ শিশুগুলোর? তারা নিষ্পাপ ছিল, নির্দোষ ছিল। কেবল তোমার জন্য মরেছে তারা। তুমি যদি বাসায় থাকতে, তাহলে এতগুলা মানুষকে জীবন দিতে হতো না। তুমি একা মরতে। তোমার তো মা বাবা, ভাই বোন কেউ ছিল না। আছে শুধু শরীর ভর্তি রূপ। এত রূপ দিয়ে কি করবে? সেই এক পুরুষই তো চুষে চুষে খাবে। হাজার পুরুষ তো নয়। তোমার তো মরে যাওয়া উচিত। তুমি কেন মরো না? তুমি তোমার বাবা মায়ের সঙ্গে কেন মরে গেলে না বলতে পারো? তুমি যদি তোমার মায়ের সঙ্গে মরেই যেতে, অন্তত আজ আমাদের পরিবারটা ধ্বংস হতো না। আমার মেয়েটাও মরতো না। তোমার মরা উচিত চন্দ্র। মরে যাও তুমি। মরো।
মরো, মরো, ধ্বংস হও তুমি, ধ্বংস হোক তোমার সকল সুখেরা, তুমি সুখ কখনো পাবে না। মনে রেখো, এটা একজন সন্তান হারা মায়ের অভিশাপ। তারিনের বলা প্রতিটি কথা চন্দ্রের বুকের ভেতরে গিয়ে সূচের মতো বিঁধল। সবচেয়ে যেটা তাকে আঘাত করেছে তা হলো তার মৃত্যু কামনা করা। মানুষ যতই খারাপ হোক, কেউ কি কখনো কারো মৃত্যু কামনা করে? এর মধ্যে জওয়ান শেখ ধুপোধাপ পা ফেলে রুমে ঢুকল। চন্দ্রকে দেখল উপর হয়ে শুয়ে আছে, বুকে ওড়না নেই, এলো মেলো চুল কোমরের নিচে ছড়িয়ে আছে। সে ওকে তাড়া দিয়ে বলল, জলদি কাপড় গোছগাছ করো, আমরা আজই এই বাড়ি ছেড়ে বেরোবো। চন্দ্র লোকটার আচরণে অবাক। বাড়িতে মানুষ মারা গেছে, আর আজই তারা এই বাড়ি ত্যাগ করবে? কিন্তু কেন? যাবেটাই বা কোথায়? লোকটা ওর জবাবের আশায় রইল না। যেভাবে এসেছিল ঠিক সেভাবে বেরিয়ে গেল। রাত তখন 1-2টোর মতো হবে। রক্তাক্ত কাপড়ে লোকটা বাড়ি ফিরল, যেন কাউকে জবাই করে এসেছে। অমন লোমহর্ষক দৃশ্য চন্দ্র দেখতে পারল না। তার মাথা ঘুরে গেল, চৈতন্য হারার মতো অবস্থা। সে প্রশ্ন করল, কাকে খুন করে এলেন? লোকটা ওর প্রশ্নের জবাব দেয় না, উল্টো বলে, চলো, এই বাড়িতে থাকার সময় তোমার ফুরিয়ে গেছে, আজ থেকে নতুন স্থানে থাকার প্রস্তুতি নেও। লোকটা চন্দ্রের জবাবের উত্তরের আশায় রইল না। ওর কনু ধরেই টানতে টানতে মাঝরাতে ওকে নিয়ে অচেনা জায়গায় বেরিয়ে পড়ল। ভোর রাত 4টার দিকে গ্রামের দিকে একটা দোতলার বাড়ির সামনে এসে তারা থামে। চন্দ্রকে লোকটা বলে, আজ থেকে এই বাড়িতে থাকবে তুমি, তোমার সঙ্গে থাকবে ফুলি। আমার অনুমতি ছাড়া বাড়ির বাহিরে এক পা রাখলেও তোমাকে জবাবদিহিতা দিতে হবে। আমি জওয়ান শেখ কাউকে এক বিন্দু ছাড় দেই না। সে তুমি বউ হও আর যাই হও, তোমার কলেজ যাওয়া টোটালি বন্ধ। পরীক্ষার সময় কেবল গিয়ে পরীক্ষা দিবে, তাও আমি সঙ্গে করে নিয়ে যাব তোমায়। কোন রকম প্রশ্ন থাকলে এখন করতে পারো। চন্দ্র অবাক হয়ে লোকটার কথাগুলি শোনে। আজ থেকে যেন তার বন্দিত্ব জীবন শুরু। পায়ে শিকল পড়ে গেছে। সে আর বাড়তি কোন রকম প্রশ্ন করার সাহস দেখালো না। সেই যে জওয়ান শেখ তাকে বাড়িতে দিয়ে রেখে গেল, আর এই বাড়িমুখী হয়নি। বাড়ির মেইন দরজা থাকে সর্বদা তালা মারা, জানলাগুলিও খোলা যেন পাপ। খাঁচায় বন্দি পাখির মতো তার জীবন চলছে। এটা জীবন না, তার কাছে জেলখানা মনে হয়। কলুষিত নরকীয় জেলখানা, যেখানে সে শ্বাস নিতে পারে না, দম বন্ধ লাগে। ডানা ঝাপটানো পাখির মতো প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেনের অভাব অনুভব করে। মুক্ত বাতাস গ্রহণ করার স্বাধীনতা নেই। সেটা নরকী। পুরো একটা সপ্তাহ হয়ে গেল তার সঙ্গে লোকটার যোগাযোগ শূন্য। সে ফোন দিলে জওয়ান শেখ কল ধরে না, অতিরিক্ত কল দিলে বিরক্ত হয়ে কল কেটে দেয়। কখনো কখনো ফোন বন্ধ করে রাখে, মেসেজ দিলে উত্তর দেয় না, যেন লোকটা তাকে চেনেই না, এমন তার বাহ্যিক আচরণ। অথচ সারাদিন কাজের মেয়েটাকে ফোন দিয়ে তার খোঁজ খবর নেয়। সে কি খেল না খেল, কি করছে না করছে, সব। চন্দ্র তো এমন যত্ন কেয়ার চায়নি। সে যা চেয়েছিল তাও পায়নি। জীবন নিয়ে আফসোস করার মতো তার আর কিছু নেই। কিন্তু অভিমান লাগে, বেশ বড় করে অভিমান। এত অভিমান জমে তার, নির্ঘুমের রাত জেগে থাকে, ঘুমাতে পারে না। তার অপরাধবোধ থাকে, গভীর অপরাধবোধ। বারবার মনে হয় শাহনাজ, ইলা, জেরিন আর সর্বশেষে তার আম্মা মৃত্যুর সঙ্গে সে জড়িত। এরা সবাই তার জন্যই জীবন দিল। আজকাল তার নিজেকেই নিজের সহ্য হয় না। সবার কাছে যেন সে অসহ্য থেকেছে। নিজের ওপর নিজের ঘৃণা হয়, চরম ঘৃণা। সারাদিন ঘরের একটা কোনায় বসে দেওয়ালের দিকে, কখনো সিলিং ফ্যানের দিকে ফালফাল করে তাকিয়ে থাকে। কি সুন্দর বাড়ি, কত পদের রান্না করে ফুলি তার জন্য নিয়ে আসে। কিন্তু চন্দ্রের মন ভরে না। তার চিত্ত জুড়ে হাহাকার, অশান্তির বিক্ষোভ মিছিল। 10 দিনের মাথায় জওয়ান শেখের আগমন ঘটে, তাও এক ভরা সন্ধ্যায়। সেদিন চন্দ্রের ফর্সা শরীরে জর্জেট ফিনফিনে একটি খয়েরি রঙের শাড়ি পরা ছিল। কোমর সমান ঘন চুলগুলি বাতাসে উড়ছিল। জানলা দিয়ে উদাস মনে বাহিরে তাকিয়ে ছিল সে। ফুলির রুমে ছুটে এসে জানিয়ে গেল, ভাবি, স্যার এসেছে। লোকটার আগমনের কথা শুনেও চন্দ্রের ভিতরে কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। সে যেন এক কাঠের পুতুল। জওয়ান শেখ সরাসরি এই রুমে আসেনি, আগে পাশের রুমে গেল। সেখানে কি যেন একটা কাজ করছে। চন্দ্র নিজের ভাগের ওপর পরিহাস করে। তার নিজেকে তাচ্ছিল্য করতে বড় শখ জাগে। কতকাল সে তার আম্মাকে স্বপ্নে দেখে না। তার আম্মা কি তার ওপর রাগ করেছে? কোনোভাবে কি তার ওপর অভিমান করেছে? তাহলে স্বপ্নে আসছে না কেন? আগে তো রোজই আসতো, তাকে ঘুম পাড়িয়ে দিত। তাহলে এখন আসছে না কেন? কেন?
কেন? তার ভাবনা মাঝে ফুলি আবার এলো। ভাবি, স্যার আপনাকে নিচে খাবার খেতে ডাকছে। চন্দ্র মলিন মুখে জবাব দিল, আমার খিদে নেই, তাকে বলে দেও। ঠিক আছে, বলেই ফুলি চলে গেল। চন্দ্র বাহিরের দিকে আবারও তাকিয়ে রইল। সে কিছুক্ষণ পর টের পেল তার পেছনে দ্বিতীয় কারোর উপস্থিতি। সে লোকটাকে চিনে, বেশ ভালো করে। সেই শরীরের ঘ্রাণ যে বহুদিন ধরে তার চেনা, খুব চেনা। ইনি হলেন জওয়ান শেখ। খেতে এসো, লোকটার ঠান্ডা স্বরে আদেশ। তবে কোথায় জানি হুমকির আভাস টের পাওয়া যায়। চন্দ্র শক্ত গলায় প্রশ্ন করল, কেন এসেছেন? ভারী অবাক হয় জওয়ান শেখ। আমি না এলে তুমি খুশি হতে। মৃতদের আবার খুশি। দেহটা এখনো বেঁচে আছে এটাই বেশি। চন্দ্রের কথাতে তাচ্ছিল্যভাব বিদ্রুপ ফুটে ওঠে। লোকটা ফুস করে শ্বাস ফেলে বলে, এসব তোমার অভিমানী কথা। চন্দ্র বুক ফুলিয়ে দুটো নিঃশ্বাস ফেলল। হাহ, অভিমান? আজকাল আমার কারোর প্রতি কোন অভিমান হয় না জানেন? মন খারাপও হয় না, জীবিত থাকার ইচ্ছাও হয় না। আমি তো অপেক্ষায় আছি আমার দেহের মৃত্যুর। জওয়ান শেখ ওকে ধমকে ওঠল। চন্দ্র চন্দ্র লোকটার ধমকিতে আজ আর দমল না, তোয়াক্কাও করল না। সে ফুস করে শ্বাস ফেলে বলে, আমার মৃত্যুর কথা শুনে আপনার কি খুব বেশি কষ্ট হচ্ছে, অ্যাডভোকেট সাহেব? একটি সত্য কথা কি জানেন? আমি যদি মরেও যাই, সেই মৃত্যুর পেছনে কারণটা হবেন আপনি। হ্যাঁ, আপনিই হবেন। কারণ আমাকে জীবিত হত্যা করেছেন আপনি। প্রথমে আমায় ভালোবাসা শিখালেন, এরপরে শিখাচ্ছেন দূরত্ব, অবহেলা। আর এখন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন। যদি দূরে সরে যাবেন, তাহলে ভালবাসছিলেন কেন, অ্যাডভোকেট সাহেব? বলুন আপনি, জবাব দিন। সন্ধ্যার কালো আধার ধরনী জুড়ে নেমে এল। নীড়ে ফিরছে বিহঙ্গেরা। তারা ফিরছে সারাদিন খাবার খোঁজা শেষে নীড়ে। সবারই ঘরে ফেরার বড্ড তারা। কেবল তার নেই। তার না আছে ঘর, না আছে দুয়ার। নেই ফেরার কোন তারাও। সে অভাগী, চরম অভাগী। নিঃসঙ্গ জীবনে কারোর মায় আটকে গিয়েও পরগাছা হয়ে আটকে আছে। তার নেই কোন কুল। মাছ নদীতে সাঁতার না জানা এক অচেনা পাখি সে। দুই দিকে থই থই জল। মধ্যখানে সে নেই উড়তে যাওয়ার সক্ষমতাটুকু। ডানার যে নেই। হাবুডুবু খেতে খেতে বেঁচে যে আছে, এটাই টের। জওয়ান শেখ শীতল চোখ দুটো ওর ওপর নামিয়ে আনে। ওকে স্পর্শ করতে গেলে চন্দ্র তরাক করে সরে যায়। বলে, বন্দিত্ব আর ভালোবাসা এক নয়, অ্যাডভোকেট সাহেব। আমায় বন্দি করে রাখলেই কি আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে? তাহলে রাখুন না বন্দি করে। আমার মৃত দেহটাকে বন্দি করে রাখুন। এভাবে বেঁচে থাকা আমার কাছে নরক মনে হয়। আমি মুক্তি চাই। মুক্তি দিন আমায়। আর বাঁচতে পারছি না এভাবে। এর চেয়ে মৃত্যু শ্রেয়। শশব্যস্ত ওকে চক্ষুদয় গরম করে ধমকে ওঠে লোকটা। চন্দ্র চন্দ্রের গাল গড়িয়ে অশ্রুর ঢল নামে। আপনি চলে যান, অ্যাডভোকেট সাহেব। প্লিজ চলে যান। আমাকে আমার মতো থাকতে দিন। কপাল পোড়ার আর এর চেয়ে ভালো কি হবে? আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে আমার যত সুখ, আনন্দ, হাসি। আমার আর নিজের বলতে কিছু নেই। সবটা রোবোটিক্স। লোকটার মায়া লাগলো ওর তিমিরে গোজা মুখটা দেখে। সে তড়িৎ চন্দ্রকে টেনে বুকে আনে। শক্ত করে জড়িয়ে ধরে বক্ষ মাঝে। চন্দ্র আজ আর লোকটার স্পর্শ নিতে পারে না। উনাকে ধাক্কে নিজের থেকে আলাদা করে দেয়। টানতে টানতে উনাকে রুমের বাহিরে বের করে দিয়ে মুখের ওপর দরজাটি সজোরে আটকে দিল। আটকে দেওয়ার আগে বলল, যেদিন বন্দিত্ব আর ভালোবাসার মধ্যে পার্থক্য বুঝবেন, সেই দিনই আমার কাছে আসবেন। আপাতত আমাকে আমার মতো থাকতে দিন। চন্দ্রের প্রতিটি কথার আঘাত ছিল গভীর। যা সূচের চেয়েও সূচালো, ছুরির চেয়েও ধারালো। এই প্রথম লোকটার চোখ দুটো বিচল। কেন এত পরাণ পুরায় শখের নারীটি? তার রাগ, অভিযোগ, অভিমান সবটা একসঙ্গে হচ্ছে। সে দরজার প্রান্তে বসে বলল, আমার ওপর এত রাগ তোমার, এত অভিমান? তাহলে থাকো অভিমান নিয়ে। যেদিন অভিমানের পাল্লা কমবে, সেদিন ডেকো আমায়। এক মুঠো জ্যোৎস্না হয়ে আলো ছড়াবো তোমার চারপাশে। সেই যে গেল লোকটা, আর তার দেখা পাওয়া গেল না। চন্দ্রের জীবন চলছে কোন মতো। তিমির তার সর্বাঙ্গে ছেয়ে আছে, যেন পিছুই ছাড়ছে না। অথচ নাম তার চন্দ্র। হাসি আসে নিজের ওপর, উপহাস জাগে, বড্ড উপহাস। সকাল সকাল খবর জানা গেল রাজন গ্রেফতার হয়েছে। এক মারাত্মক খুনের আসামিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল তার ফাঁসির রায় হয়েছে। আরেকটি দুঃসংবাদ হলো অরিত্রাণ জেলখানা থেকে পালিয়েছে। সে পালানোর 7 দিনের মাথায় তার টুকরো টুকরো পচা গলা লাশের বস্তা মতিঝিলে পাওয়া গেছে। দুটো খবরই রহস্যজনক। প্রথমে, রাজনকে জেলে ভরলকে। যে সতর্ক লোক ছিল সে, তবুও পার পেল না।
আর দ্বিতীয়টি হলো অরিত্রাণকে খুন করল কে, তাও এত নৃশংসভাবে। এর মধ্যে কেটে গেল আরো 2 দিন। তার ভিতরে লোকটা আর ফিরে আসেনি। পরদিন সন্ধ্যায় ভরা বৃষ্টি ছিল। সেই বৃষ্টি মাথায় নিয়ে লোকটার আগমন ঘটল। চন্দ্র তখন ঘুমাচ্ছিল। লোকটা ওর শিয়রে গিয়ে আলতোভাবে বসল, যেন ওর ঘুম না ভাঙে। শরীর থেকে ভেজা শার্টটি খুলে ওর পাশে বসল। ওর মুখটার দিকে চেয়ে রইল। এই নারীটি তাকে খুব বাজে ভাবে নষ্ট করেছে। নেশা ধরিয়ে দিয়েছে 2 নয়নে, বুকে ব্যথা ধরিয়ে দিয়েছে। সে তো এত বেহায়া কোন কালেই ছিল না। সময় মেইনটেইন করা ছিল তার নিত্যদিনের কাজ। সেই গোছাল তাকেও অগোছালো করে দিল মেয়েটা। জাদুকরি একটা। ওর মুখের ওপর ঝুঁকে গেল লোকটা। কপালের মাঝে 2 চুমু খেল। চন্দ্র চট করে দৃষ্টিজোড়া খুলে ফেলল। চোখের সামনে জওয়ান শেখকে দেখে সে চট করে উঠতে চাইল। লোকটা ওকে উঠতে দিল না, ওকে শুয়ে দিল। চন্দ্র চোখ দুটো অন্যদিকে ঘুরিয়ে নিল। লোকটা ওর থুতনি ধরে ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। চন্দ্র তবুও অভিমান করে লোকটার দিকে তাকালো না। লোকটা মায়ামন্ত্র কণ্ঠে ওকে ডাকলো, তাকাও পাখি, প্লিজ আমার দিকে একটুখানি তাকাও। চন্দ্র নিজের হাত লোকটার থেকে ছাড়াতে চাইল, পারল না। যেন লোহার শরীর। লোকটা ওর মুখ ফুলানো ঠোঁট দুটো কামড়ে ধরল। চন্দ্র ব্যথা পেয়ে কেঁদে দিল। লোকটা ওর ঠোঁটের ওপর বৃদ্ধ আঙুল দিয়ে খসতে খসতে সুথাল, আমার সঙ্গে কথা বলছো না কেন পাখি? চন্দ্র এবারও নিরুত্তর। ভেতরে তার জমা দেওয়াল চাপা অভিমান। লোকটা ওর ঠোঁটের ওপর ছোট করে একটা চুমু খায়। শাড়ির আঁচল বুক থেকে নামিয়ে ব্লাউজের বোতামে হাত লাগায়। ব্লাউজটি খুলে অন্তবাসটির ওপর ওর কোমল বুকে মাথা রাখল। হাত দিয়ে ইশারা করে দেখালো, এটা আমার শান্তির স্থান। তোমার বুকে আমি নির্খুঁজে পাই। সেখানে থাকে আমার সুখেরা। এই যে দেখো, সকল অশান্তি যেন বুক থেকে পালিয়েছে। বাকিটা শান্তি ফিরবে তোমার গভীর আলিঙ্গনে পাখি। দেও না আমার বুকের তৃষ্ণাটা মিটিয়ে। ও পাখি, শুনছো আমার কথা? কথাটি বলার সঙ্গে সঙ্গে লোকটা ওর অন্তবাসের হুকে হাত লাগায়। সেটাও খুলে ফেলল। ওর বস্ত্রহীন গোলদেশে মুখ গুজে দিল। ছোট ছোট চুম্বনে গোলদেশে ভিজিয়ে দিচ্ছে। শিহরণ জাগিয়ে দিচ্ছে পশমের গোড়ায় গোড়ায়। ধীরে ধীরে নিচাংশে নেমে এলো। চন্দ্রের ভিতরে কোন অনুভূতি জাগে না। লোকটা তবুও ওকে স্পর্শ করে, খুব গভীর করে। লম্বা একটা সময়ের পর লোকটা ঘর্মাক্ত শরীর নিয়ে শুয়ে পড়ে। চন্দ্র বুকে আঁচল দিয়ে মুখটা বালিশে গুজে কাঁদে। লোকটা উঠে বসে একটা সিগারেট ধরায়। জ্বলন্ত সিগারেট 2 ঠোঁটের ভাঁজে নিল। নিকোটিনের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, আমার স্পর্শ নিতেই যেহেতু পারছো না, তাহলে বাধা দিলে না কেন? চন্দ্র নাক টেনে বলে, বাধা দিলে কি আপনি মানতেন? আপনার তো এসব পছন্দ নয়। লোকটা সিগারেট ফুঁকতে ফুঁকতে বলে, কবেই বা আমার পছন্দের কথা তুমি ভেবেছ? নিজের যা ইচ্ছে করছো। আমি বাধা দেইনি, বকিনি তোমায়, গায়ে হাত তুলিনি। কত কি আমার ওপর দিয়ে যাচ্ছে, তবুও কঠোর ব্যবহার তোমার ওপর করেছি? করিনি। দিন শেষে তবুও তোমার অভিমানের রাস্তা লম্বা। জানি নারীরা অভিমানী হয়, কিন্তু আমার মনে হচ্ছে তুমি একটু বেশি অভিমানী পাখি। এত অভিমান করো না। জওয়ান শেখের হৃদয় কংক্রিটের তৈরি তো, ঘন ঘন তোমার অভিমান ভাঙাতে সে আসবে না। স্পর্শ তো ঠিকই করতে পারেন। তখন মনে হয় না অভিমান ভাঙানো দরকার। নারীর শরীর ছুতে হলে আগে তার মন ছুতে হয়। মনেই যদি শান্তি না থাকে, শরীরের শান্তি দিয়ে কি করব? জওয়ান শেখ ওকে ভারী কি গলায় ধমক দিয়ে ওঠল। চন্দ্র, প্লিজ স্টপ। পাখি এসব বলে না। তোমার অনুমতি ছাড়া কখনো তোমায় ছুঁয়েছি বলো? মাত্র ছুঁইলেন। আমি তোমাকে স্পর্শ না করলে তুমি খুশি? তাহলে আর কখনো ছুব না তোমায়। কথাটা বলেই লোকটা উঠে যাচ্ছিল। চন্দ্র লোকটার হাত টেনে ধরল। লোকটার নগ্ন চওড়া প্রশস্ত বুকটাতে মুখ গুজে দিল। আপনি এমন কেন, অ্যাডভোকেট সাহেব? শুধু কাঁদান আমায়, বুকে ব্যথা দেন, কষ্ট দেন, আবার ভালবাসাও দেন, অথচ আমার অভিমান বুঝেন না। পাখি, আমি জওয়ান শেখ খুবই শক্ত ধাঁচের লোক। তোমার সান্নিধ্যে এসে যতটুকু কোমল হয়েছে, আমাকে আর কোমল হতে বলো না। নিজের ব্যক্তিত্ব হারাবো। আমি তো আপনার কাছে বেশি কিছু চাইছি না। একটু নিজ থেকে যত্ন, আর আমার অভিমান ভাঙানো। ব্যাস এতটুকুই। আমি যত্ন করি না? করেন তো। এজন্য আমার ফোন ধরেন না। শেষাংশ বাক্যটি তার অভিমান জড়ানো ছিল। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। নিজেকে ঠিক করতে সময় নিয়েছি। এজন্য তোমার ফোন ধরিনি। বাক তোমার প্রতি দায়িত্বহীন, কেয়ারলেস হইনি। অরিত্রাণকে আপনি খুন করেছেন। যতটুকু জানো, ততটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকো। আর সামনে এগিও না। লোকটার জবান শক্ত শোনালো।
চন্দ্র লোকটার রহস্যময়ী চোখ দুটোর দিকে নীরবে কিছুক্ষণ চেয়ে থাকে। কিছু একটা লুকাচ্ছে লোকটা। কিন্তু কি? আজ থেকে তোমাকে বন্দি থাকতে হবে না। সারা বাড়ি ঘুরঘুর করতে পারবে তুমি। কলেজে যেতে পারবে। সব রকমের ফ্রিডম পাবে তুমি। তবে হ্যাঁ, রোজ কলেজে যেতে গাড়ি আসবে তোমায় নিয়ে যেতে, আবার গাড়িতে করে চলে আসবে। চন্দ্র বিনা বাক্যে মাথা নাড়ল। ঠিক আছে। রাত মোটামুটি গভীরই। লোকটার চওড়া বুকে চন্দ্র ঘুমিয়ে আছে। কিন্তু লোকটার চোখে ঘুম নেই। কোন পিছুটান বারবার তার দুচোখের ঘুম কেড়ে নিয়ে যাচ্ছে। তার চোখের সামনে ভেসে ভেসে ওঠে সেসব নৃশংস দৃশ্যাবলী, যা সে নিষ্ঠুরতার সঙ্গে নিজ হাতে শেষ করে দিয়েছিল। জীবন তো একটাই, সেখানে পূর্ণতার খাতা খালি রাখতে নেই। সেও রাখেনি। শেষ রাতের দিকে চোখ দুটো বন্ধ হয়ে গেল। ভোরের দিকে চন্দ্রের ঘুম ভাঙে। বিছানার পাশটা হাতিয়ে দেখে লোকটা পাশে নেই। বালিশের ওপর ছোট একটি চিরকুট রাখা। চন্দ্র পুরো কক্ষটিতে দৃষ্টিজোড়া ঘুরিয়ে লোকটাকে খুঁজল। পরক্ষণে না পেয়ে চিরকুটটি খুলল। সেখানে গুটি কয়েক অক্ষরে লেখা দেখল, সরি পাখি, জরুরি কাজে একটু বেরিয়েছি, প্লিজ মন খারাপ করো না, সন্ধ্যায় ফিরবো, তোমার জন্য কি আনবো, মেসেজ করে পাঠিয়ে বলো। অতটুকু কেয়ারে চন্দ্রের মনটা পুলকিত হলো। আনন্দে ভরে গেল। সে মুচকি হেসে উঠে ওয়াশরুমে গেল। সকালের নাস্তা করে কলেজের জন্য রেডি হচ্ছিল। সেই সময় বাসার টেলিফোনটি বেজে ওঠল। প্রথমবার সে ইচ্ছে করেই ধরেনি কলেজে দেরি হবে বলে। দ্বিতীয়বারও একইভাবে বাজল। ঠিক তৃতীয়বারের সময় সে টেলিফোনটি ধরল। টেলিফোনের অপর পাশ থেকে শোনা হলো, আপনি কি মিস মেহেরজাবিন চন্দ্র বলছেন? চন্দ্র আশ্চর্য হলো। গভীর আশ্চর্য। অপরিচিত লোকটা তার নাম জানল কি করে? তার ভাবনা মাঝে আবার শুনতে পেল, শুনছেন, কথা বলুন, আপনার সঙ্গে জরুরি কথা আছে, একবার থানায় আসতে হবে আপনাকে। থানার কথা শুনে চন্দ্র আবারও চমকাল। সে তটস্থ হয়। তড়িৎ প্রশ্ন করল, আমি মেহেরজাবিন চন্দ্র বলছি, থানায় কেন আসতে হবে একটুখানি বলবেন? জি ম্যাম, আপনার সঙ্গে একজন দেখা করতে চাইছে, খুবই আর্জেন্ট, বেশি সময় লাগবে না। দেখুন, ভুল নম্বরে আপনারা হয়তো ফোন করেছেন। আমার সঙ্গে কে দেখা করবে? এমন কেউ আমার পরিচিত নেই, বুঝেছেন আপনি। রাখছি এখন। শেষ করেই চন্দ্র যাচ্ছিল টেলিফোন রাখতে। ফোনের অপর পাশ থেকে লোকটা বেশ অনুরোধ করল, ম্যাম প্লিজ টেলিফোন রাখবেন না। ফাঁসির আসামির শেষ অনুরোধটুকু অন্তত রাখুন। সে আপনাকে একটাবার দেখতে চাইছে। আপনার সঙ্গে নাকি তার গুরুতর কথা আছে। গুরুতর কথা? চন্দ্রের কণ্ঠে চমকানো ভাব। জি ম্যাম। নাম বলুন তার। রাজন চৌধুরী। আগামীকাল রাত 9টায় তার ফাঁসি। চন্দ্র চমকাল। রাজন চৌধুরীকে পুলিশ ধরল কখন? ফাঁসির হুকুমই বা হলো কখন? তার বড্ড জানতে ইচ্ছে করল, এই রাজনের বিপক্ষের উকিলকে, যে তাকে ফাঁসির দড়িতে ঝুলাচ্ছে। সে কি যাবে একবার শেষ দেখাটা দেখে আসবে? যাওয়াটা উচিত। কি গুরুতর কথা সেটাও শোনা উচিত। সেই সঙ্গে কয়েকদলা থু ছিটিয়ে আসবে ওই নিকৃষ্ট রাজন চৌধুরীর মুখে, যে তার বন্ধুর মতো আগলে রাখা মাকে নৃশংসভাবে হত্যা করেছে, তাকে এতিম করেছে, জননী হারা করেছে। সে বলল, আমি আসতেছি। বাড়ি থেকে কলেজে যাবার কথা বলে বের হলেও সে আসলে কলেজে যায়নি। চন্দ্র ঢাকার বাস ধরে ঢাকার কেন্দ্রীয় কারাগারে গেল। সেখানে গিয়ে জেলখানায় বন্দি দেখতে পেল রাজনকে। রাজন বসেছিল। পুলিশ অফিসার তানভীর এসে রাজনকে ডাকল, মি রাজন, আপনার সঙ্গে কেউ একজন দেখা করতে এসেছে। রাজনের মুখ নিচু করে হাঁটুর মধ্যে গোজা ছিল। তার সঙ্গে কেউ দেখা করতে এসেছে শুনে সে চোখ তুলল। দৃষ্টি ঘুরিয়ে তাকালো সামনের দিকে। কালো নিকাব সহ বোরকায় আবৃত নারীটিকে এক পলক দেখল। কতদিন পর ওই নারীকে দেখল, যার জন্য কতই না তার পাগলামো ছিল। সে উঠে চন্দ্রের মুখোমুখি হয়ে দাঁড়ালো। আজ চন্দ্রের চোখ দুটো খোলা, মুখটা শুধু ঢাকা। রাজন চন্দ্রের মুখটার দিকে তাকিয়ে হাসে। এসেছ তুমি চন্দ্র, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। মানুষ পাপ করতে করতে একটা সময় সে বোঝে তার পাপের পরিসীমা, তখন তার কিছুই করার থাকে না। তোমার সঙ্গে আমি যে অন্যায় করেছি চন্দ্র, সবটাই তোমাকে পাওয়ার জন্য। এত পাগলামো করার পরেও তুমি কেন আমার হলে না চন্দ্র, কেন হলে না? পাপিষ্ঠ নারীদেহ ভোগ করা পুরুষ বলে। শেষ করেই রাজন হাসে, চাপা হাসি। পছন্দের মানুষটিকে না পাওয়ার এক বুক তৃষ্ণা তার। চোখে আক্ষেপ আর অনুশোচনা। সে আবার বলে, জানো, আগামীকাল না আমার ফাঁসি হবে। পৃথিবী ছাড়ার শেষ দিন হবে। মৃত্যুর আগে বড্ড অনুশোচনা হচ্ছে। তোমার সঙ্গে করা অন্যায়টা বুঝি ভয়ঙ্কর পাপ ছিল। আমার মনে হলো বড় অন্যায়টা আমি তোমার সঙ্গেই করে ফেলেছি। তাই ক্ষমা চাচ্ছি,
আমায় ক্ষমা করে দিও চন্দ্র, প্লিজ ক্ষমা করে দিও। শেষবারের মতো মৃত্যুর আগে তোমার ওই মুখটি একটিবার আমায় দেখাবে চন্দ্র, শুধু একটিবার। আমি তৃষ্ণার্ত চন্দ্র, বড্ড তৃষ্ণার্ত। তোমায় দেখার তৃষ্ণায় তৃষ্ণার্ত। শুধু একটিবার দেখাও চন্দ্র, ওই মুখটা দেখাও প্লিজ। চন্দ্রের চোখ দুটো রাগে লাল হয়ে আসে। আমার আম্মারে কেন খুন করলেন রাজন ভাই? আমি তোমায় পছন্দ করতাম এত সত্যি। তোমাকে পাওয়ার জন্য তোমার আম্মাকে খুন করতে চাইতাম তাও সত্যি। কিন্তু আমি তোমার আম্মাকে খুন করিনি চন্দ্র, বিশ্বাস করো, তাকে আমি খুন করিনি। চন্দ্র অশ্রুসিক্ত নয়নে রাজনের মুখটার দিকে তাকায়। আপনার মতো জঘন্য লোককে আমি দুদণ্ড বিশ্বাস করি না। ঘৃণা করি আমি আপনাকে, চরম ঘৃণা। পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করি আপনাকে, কারণ আপনি আমাকে পুরোপুরি নিঃস্ব, সর্বশান্ত করে দিয়েছেন। আমার কাছ থেকে আমার মায়ের ভালোবাসা, আদর সবকিছু বঞ্চিত করেছেন। এসব মিথ্যে চন্দ্র, সব মিথ্যে। একটা কথা ভেবে দেখো, তোমার আম্মাকে খুন করার হলে আরো আগে আমি খুন করতে পারতাম। এতদিন অপেক্ষা করতাম না। বুদ্ধি খাটাও চন্দ্র, কতকাল আর বোকা থাকবে? চোখে পট্টি পড়ে থাকবে। এবার সময় এসেছে, সত্যকে খুঁজো, মিথ্যার জাল পিছু হটাও। আশপাশ চোখ রাখো, দুনিয়া চিনো, সেই সঙ্গে দুনিয়ার মানুষগুলোকেও চিনো। মানে? চন্দ্রের চোখ মুখ গভীর চমকানো। আমি তোমার আম্মাকে খুন করিনি। খুন করেছে তৃতীয় কোন ব্যক্তি, যে তোমার খুব কাছের একজন। চিনো তাকে তুমি? চন্দ্রের চোয়াল আপনা আপনি শক্ত হয়ে আসে। বলে, কে সে? নাম কি তার? চন্দ্রের কণ্ঠের শেষের অংশটুকু বেশ শক্ত শোনালো। আমি তার নাম বললে তুমি বিশ্বাস করবে? অবিশ্বাস তো করছি না। তাহলে শোনো, সে আর কেউ না, তোমার হাসবেন্ড অ্যাডভোকেট মিনহাজ শেখ জওয়ান। চন্দ্রের চোখ দুটো রক্তাক্ত লাল। ক্রোধের অনলে হাত দুটো মুঠিবদ্ধ হয়ে এলো। সে কয়েকদলা থু থু ছুঁড়ে মারল রাজনের মুখের ওপর। জানোয়ার, আমার পরিবার ধ্বংস করে এখন আবার আমার সংসার ধ্বংস করতে এসেছো। শুনে রাখো, তোমার মতো পাপিষ্ঠ পুরুষকে বিশ্বাস তো দূরের কথা, আমি তোমায় ঘৃণা করি। রাজন মুখের ওপর থেকে থুথু মুছে নরম গলায় চন্দ্রকে বোঝায়, দেখো চন্দ্র, আমি মিথ্যে বলছি না। সে একটা ভয়ঙ্কর রকমের মাস্টার মাইন্ড খেলোয়াড়। তোমার মস্তিষ্ককে এমনভাবে কন্ট্রোল করেছে, যা এখন ওনার কথার বাহিরে যাও না। ভয়ঙ্কর রকমের ঠান্ডা মাথার খুনি সে। তোমার সঙ্গে কথা বলতে বলতেও তোমার চোখের আড়ালে খুন করে বসতে পারবে, তুমি টেরও পাবে না। চন্দ্র চোখ দুটো রাঙিয়ে রাজনকে শাসাল, আর একটাও বাজে কথা বলবে না তুমি। তোমার মতো লোকের সঙ্গে দেখা হওয়াটাই আমার চরম ভুল ছিল, বলেই চন্দ্র চলে যাচ্ছিল। রাজনের বুক ছেঁড়ার মতো কষ্ট লাগলো। এত অবুঝ কোন মানুষ হয়? সে পিছু থেকে ডেকে বসো, চন্দ্র শোন, আমি প্রুফ দিতে পারবো তোমার আম্মার খুনি তোমার হাসবেন্ড। চন্দ্র ধা ধা করে রাজনের দিকে এগিয়ে আসে। তর্জনী আঙুল তুলে মুখের ওপর ধমক ছুড়ল। চুপ, একদম চুপ। আর একটা বাড়তি কথা বললে তোমার জন্য খারাপ হবে। কি ভেবেছ, এসব কিছু বললেই আমি উনাকে অবিশ্বাস করব, ছেড়ে চলে আসব? এসব দুঃস্বপ্ন তোমার। তুমি এত বোকা কেন? নিজের চক্রায় নিজে তেল ঢালো। জীবনে এত পাপ করেছ, সৃষ্টিকর্তার সামনে গিয়ে কি করে দাঁড়াবে সেসব ভাবো। রাজনের আবারও কষ্ট লাগলো। চন্দ্রকে না বোঝাতে পারার কষ্ট। এত অন্ধবিশ্বাসীও কোন মানুষ হয়? সে আবারও বলে, বোকা আমি না চন্দ্র, বোকা তুমি। তোমাকে বোকা বানানো হচ্ছে। চোখ থাকলেও অন্ধ তুমি। চন্দ্র রাজনকে আরো দুটো করা কথা শোনাতে যাচ্ছিল। ঠিক তখনই পেছনে থেকে ভারী কি গলার স্বর শোনা গেল। চলে এসো পাখি। চন্দ্র পরিচিত কণ্ঠটি শুনতে পেয়ে ভারী আশ্চর্য হয়। লোকটা এখানে এলো কি করে? সে শশব্যস্ত পিছু ঘুরে দেখে জওয়ান শেখ কোটো প্যান্ট পরনে দাঁড়িয়ে আছে। মুখটা ঘামে চিক চিক করছে। সোজা অফিস থেকে বোধহয় এখানে এসেছে। সে লোকটার দিকে ছুটে যায়, হাত নাড়িয়ে ছলো ছলো চোখ দুটো লোকটার মুখের ওপর নামিয়ে বলে, শুনছেন অ্যাডভোকেট সাহেব, কি বলছে ওই লোকটা? আপনি নাকি আমার আম্মাকে? বাকিটা আর চন্দ্র বলতে পারল না। তার আগেই লোকটা ওকে মাঝপথে থামিয়ে বলে, ও চল, বাড়ি চলো, বেশ ক্ষুধা লেগেছে। চন্দ্র লোকটার অবিশ্রান্তকর অবসন্ন মুখটার দিকে তাকালো। চোখ মুখ ঝিমানো ঝিমানো আর ক্লান্ত ক্লান্ত দেখাচ্ছে। সে ওই শ্লান্তিকর মুখটা দেখে আর বেশি কিছু বলল না। নৈশব্দে মাথা ঝাঁকাল। ঠিক আছে চলুন। যাওয়ার আগে পিছু ঘুরে জওয়ান শেখ রাজনকে নীরবে চোখের ইশারায় কিছু একটার হুমকি দিয়ে গেল। চোখে চোখে তাদের কথা চলল। নীরবে ভাষাহীন চলল কিছুর হুমকির লড়াইও। চন্দ্র গাড়িতে উঠে লোকটার কাছে আবদার করে, আমাকে একটু বাড়ি নিয়ে যাবেন।
লোকটা সিট বেল্ট বাঁধতে বাঁধতে জবাবে বলল, বাড়ি তো যাচ্ছি। চন্দ্র বলে, উহু না, ওই বাড়ি না। শেখ বাড়ি যাব। ওখানে আমার ভালো লাগে না, মন মরা লাগে। প্লিজ আমার কথাটা রাখুন। আমি সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই। লোকটা ওর ওপর নীরব দৃষ্টিতে তাকায়। ফোঁস করে শ্বাস ফেলল পরপর। বলল, ঠিক আছে, চলো। তারা শেখ বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা প্রায় হয়ে গেল। চন্দ্রকে এই বাড়িতে ফিরে আসতে দেখে সামিন শেখ বেশি একটা খুশি হয়নি, তবে একেবারে নারাজও হননি। কারণ মেয়েটা সম্পূর্ণ নির্দোষ। এখানে তো তার কোন দোষ নেই। চন্দ্র ফ্রেশ হয়ে নিচে গেল লোকটার জন্য কফি আনতে। কফি এনে দেখলো লোকটা রুমে নেই। সে বারান্দায় গেল, সেখানেও নেই। ওয়াশরুমের দরজাটি খোলা, সেখানেও নেই। তাহলে গেল কই? সে ছাদের দিকে রওনা হলো। পুরো ছাদ খালি, কিন্তু চিলেকোঠার রুমটা ভেতর থেকে আটকানো। ভিতরে মনার মায়ের গলা পাওয়া যাচ্ছে, সঙ্গে আছেন জওয়ান শেখ। দরজাটি ভেতর থেকে বন্ধ করা। তারা কি কথা বলছেন চন্দ্র আজ করতে পারছে না। কেমন যেন সবটা অগোছালো ও রহস্যময় মনে হয় তার কাছে। সে আবারও নিচে নেমে গেল। কিছুক্ষণ পর লোকটা ফিরে এলো। চন্দ্র জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলেন? আপনাকে কত খুঁজেছি। ওর কৌতূহলগত প্রশ্নবিদ্ধ মুখটা এক ঝিলিক দেখে লোকটা জবাব দিল, মনার মায়ের সঙ্গে কথা বলতে গিয়েছি। আমাকে না বলে থানায় গিয়েছিলে কেন? সরি বলেই চন্দ্র মাথা নিচু করে নিল। ওর নিচু অনুশোচনায় দগ্ধ বদনখানি এক পলক দেখে লোকটা বলে, আর সরি বলতে হবে না। দ্বিতীয়বার এই ভুল করো না, মাফ করব না। এবার বলো, রাজন তোমাকে কি বলেছে? আমার আম্মার খুনি নাকি আপনি? লোকটা বিস্ময় নিয়ে ওর মুখটার দিকে শীতল চোখে তাকিয়ে থাকে। গম্ভীর আদলে প্রশ্ন করে, বিশ্বাস করেছিলে? না, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে করেছ। চন্দ্র অভিমান করে গাল ফুলিয়ে বলে, আপনি সব সময় খোঁচা মারেন কেন? তুমি খোঁচানো পছন্দ করো তাই। এবার শোন, তোমার ক্ষতি হয় এমন কিছু আমি কখনো করিনি চন্দ্র। আমার ওপর বিশ্বাস রাখো। অবিশ্বাস করো না, বুকে ব্যথা লাগবে। তোমার চোখে অবিশ্বাস আমি দেখতেও চাই না। বুকে জায়গা দিয়েছি তো, খুব কষ্ট হবে। আমি আপনাকে কখনো অবিশ্বাস করব না। তাই হু, ওকে আমার পাখিটা। এবার শোন, 2 দিন আমি শহরের বাহিরে থাকব। এসে তোমাকে নানা বাড়ি ঘুরতে নিয়ে যাব, ঠিক আছে? চন্দ্র মাথা নাড়ল। আচ্ছা, ঠিক 2 দিনের মাথায় লোকটা ফিরে আসবে বলে চন্দ্রকে ফোনে জানালো। বাড়িতে আসার আগে জানতে চাইল, তোমার কি চাই বলো, আসার সময়ে নিয়ে আসবো। চন্দ্র লোকটার একটুখানি যত্নে হেসে ফেলে। আহ্লাদি করে বলে, লাল পাড়ের একটা সাদা শাড়ি আনবেন, এক মুঠো চুড়ি আনবেন, আর একটা আলতা, একটা গাজরাও লাগবে অ্যাডভোকেট সাহেব। লোকটা হেসেই বলে, শুধু এতটুকুই। চন্দ্র প্রত্যুত্তরে বলে, খুব। আর আমাকে লাগবে না। কথাটি বলার সঙ্গে সঙ্গে লোকটার চোখ মুখে খেলা করে দুষ্টুমি হাসি। লোকটার পাগলামোতে চন্দ্র খিলখিল করে হেসে ওঠে। লোকটা মোবাইলের ভলিউম বাড়িয়ে ওর ওই হাসির ঝংকারের শব্দটুকু মন ভরে শুনল। বুকটা যেন জলের মতো ঠান্ডা হয়ে গেল। পরদিন ভোরের দিকে লোকটা আসে। বাড়িতে আত্মকেনি। চন্দ্রকে ওখান থেকেই বের হতে বলল। চন্দ্র বাড়ির সবার থেকে বিদায় নিচ্ছিল। মনার মায়ের কাছে এসে বিদায় নিতে গিয়ে বলল, আসি মনার মা। তুমি একজন নারী হিসেবে জীবনে যা দিয়েছ, তার ঋণ কখনো আমি শোধ করতে পারবো না। ভালো থেকো। মনার মায়ের চোখ দুটো ছিল প্রাবল্যে চমকপ্রদ। এমন করে কথা বলছে কেন মেয়েটা? যেন এটাই তার শেষ বিদায়। আর আসবে না, হবে না আর দেখা। কি বুক কাঁপানো কথা ছিল। চন্দ্র দেখল জানলা দিয়ে সামিন শেখ তার দিকে তাকিয়ে আছে। তিনি চাপা অভিমান নিয়ে নিচে আর আসেনি। এই অভিমান কিসের চন্দ্র যেন। সে জওয়ান শেখের দিকে তাকিয়ে বলল, 1 মিনিট, আমি আসছি। বলেই উত্তরের আশায় আর চন্দ্র রইল না। সে বোরকা উঁচু করে সামিন শেখের ঘরের দিকে ছুটল। জওয়ান শেখ ফুস করে শ্বাস ফেলে গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে হাত ঘড়িটা এক পলক দেখল। রাত 8টা বাজে। চন্দ্র সিঁড়ি বেয়ে এক প্রকার দোতলায় দৌড়ে উঠল। সেখানে দরজার সামনে গিয়ে বুক ধরে হাঁপায়। দৌড়ানোর কারণে তার বুকটা ধুকধুক করে লাফাচ্ছে। সে বুক ধরে বেশ কয়েকটি শ্বাস ফেলল। নিজেকে শান্ত করে সামিন শেখকে দরজায় বসেই ডাকল, দাদা যান। সামিন শেখ উল্টো ঘুরে থাকা অবস্থাতেই অভিমানী গলায় বলল, ফিরে এলে কেন? চন্দ্র জানে এই বৃদ্ধ লোকটি সব সময় তার ভালো চেয়ে এসেছে, এখনো চাইছে। তবে প্রকাশ করতে অস্বীকার যায়, তার নিজের প্রতি বৃদ্ধের এক অদৃশ্য অভিমান জমা আছে। ওই যে না জানিয়ে জওয়ান শেখকে বিয়ে করা, ওটাই। চন্দ্র ধীরগতির সঙ্গে সামিন শেখকে বলে, আপনার থেকে বিদায় নিতে এসেছি দাদা যান।
সাবধানে যেও। আমার ওপর কি আপনি রাগ করেছেন দাদাজান? হঠাৎ এই কথা। চন্দ্রের উজ্জ্বল হাসিটা আর মুখে নেই। সে হাসে কিন্তু ম্লান হাসি। বলে, কারণ আছে। আপনি যে দায়িত্ব নিয়েছিলেন সেটা স্বয়ংসম্পূর্ণ আমি করতে দেইনি। সেজন্য দুঃখিত। আমায় ক্ষমা করে দিবেন। বলেই চন্দ্র ছোট করে নিঃশ্বাস নিল। পুনরায় বলে, আমার অনুপস্থিতিতে আপনার নাতিকে দেখে রাখবেন দাদাজান। উনি যে একা, উনার কেউ নেই। সামিন শেখ মাত্রাতিরিক্ত বিস্ময় হয়। উল্টো ঘুরে চন্দ্রের মুখোমুখি হয়ে দাঁড়ায়। তোমার অনুপস্থিতিতে মানে? চন্দ্র মলিন মুখটাতে সামান্য হাসতে চেষ্টা করল। মানুষের জীবনের কোন গ্যারান্টি আছে? নেই। এই আছি, এই নেই। কখন কোন দিয়ে চলন্ত পালকিটা এসে থামবে খুলে বলবে, দ্য টাইম ইজ ওভার। তোমার সময় শেষ। নিজের যত্ন নিবেন, আসি দাদাজান। কথাগুলি বলে চন্দ্র চোখ মুছল। নীরবে বেরিয়ে গেল সামিন শেখের সামনে থেকে। চন্দ্র চলে গেল ঠিকই, কিন্তু কথার প্রতিটা শব্দ বুকে গিয়ে কাটার ন্যায় আঘাত করল। সামিন শেখ অবাক নেত্রে কেবল চন্দ্রের প্রস্থান দেখলেন। এই চাপা স্বভাবের মেয়েটা এত সুন্দর করে কথা জানে তিনি আসলে জানতেন না। ভোররাতে গিয়ে চন্দ্ররা বরিশাল পৌঁছায়। এই সেই বরিশাল শহর যা একদিন চন্দ্র ত্যাগ করেছিল। কত স্মৃতি জমে আছে এই শহরের ধুলোমাটি জুড়ে। কত আর্তনাদ আজও বাতাসে বাতাসে গুনগুন করে বাজে। কত নীরব অশ্রু নদীর জলের মতো স্রোতের ঢালে ঢালে বহে। সকাল সকাল নাস্তা করল তারা। এক দুপুর বাড়ির সবার সঙ্গে গল্পগুজব করেই সময় কাটিয়ে দিল। রাতে চন্দ্র বায়না ধরল তাদের লতা নদীতে সে নৌকা ভ্রমণে যাবে। তার অনেক দিনের ইচ্ছে গভীর রাতে উজান ভাটির বুকে জ্যোৎস্না হয়ে ভাসবে। জওয়ান শেখ আজ আর কোন আপত্তি পেশ করল না। ওর কথাতে বিনা অভিযোগের রাজি হয়ে গেল। চন্দ্র লাল পাড়ের সাদা শাড়িটা আজ পরল। হাত ভর্তি চুড়ি পড়েছে। গাজরা দিয়েছে খোপায়। চোখে কাজল, ঠোঁটে কৃত্রিম রঙ মেখেছে। মোটা করে আলতাও হাত পায়ে পড়েছে। জওয়ান শেখের চোখ দুটো আজ বড্ড বেহা হয়ে উঠেছে। তার অবাধ্য দৃষ্টিজোড়া বড্ড পাগলামো করছে। তারা আটকিয়ে তার সামনে থাকা ভুবনমোহিনী ললনার দিকে। হ্যাঁ, তার কাছে তার স্ত্রী ভুবনমোহিনী ললনাই, যার প্রতিটা শ্বাসের শব্দ শুনতেও তার ভালো লাগে। তার ভিতরে উষ্ণতা জাগায়, মনে জাগায় প্রেমের ঘন ঘন সুর, প্রেমান্দোলন। আজকের সাজটা ছিল মারাত্মক, যা তার বেহা চোখ দুটো আরো বেহা হতে চায়। তাকিয়ে থাকতে চায় শত শত যুগ ধরে ওই সুন্দরী রমণীর সুন্দর মুখটির দিকে। তখন রাত 8টা-9টা হবে হয়তো। নদীর বুকে ঘুরে বেড়াচ্ছে ছাউনি যুক্ত নৌকাটি। বর্ষার থই থই জলে স্রোতের টানে এগিয়ে চলছে মাছ তুলে নৌকাটি। আজ আকাশের বুকে কোন চাঁদ নেই। কোথায় জানি খাপটি মেরেছে। সমগ্র আকাশটি জুড়ে অন্ধকারের রহস্যময় রাজত্ব। তবুও যেন কোথাও একটা চাঁদের আলো নদীর বুকে জ্বলজ্বল করতে দেখা যায়, যার গা থেকে ছড়াচ্ছে আলোকরশ্মি। হ্যাঁ, সে চাঁদটি আর কেউ না, কোন এক ভাগ্যবান পুরুষের একমাত্র ব্যক্তিগত চাঁদ, সে চাঁদের রানী। চওড়া বুকে লেপ্টে আছে চন্দ্র। নাক ঘষে কত। লোকটা ওর থুতনিটা হাতের তালুতে আজরা করে তুলে নেয়। ধূর্তমান চোখজোড়া নাড়িয়ে জিজ্ঞেস করে, কি চাই পাখি? বিড়াল ছানার মতো নাক ঘষছ কেন? বলেই ওর থুতনির মাঝে ছোট করে একটি চুমু আঁকে। চন্দ্র লোকটার চোখ দুটোর দিকে তাকিয়ে হাসে। আদর লাগবে আমার, ভয়ঙ্কর আদর। দিবেন? আজ আপনার ভয়ঙ্কর স্পর্শে আমি মিশে যেতে চাই। পশমের গোড়ায় গোড়ায় অবধি আপনার গভীর সব স্পর্শ চাই। দিন না আমাকে একটু গভীর করে ছুঁয়ে। চন্দ্রের মুখপানে শীতল চোখে তাকায় লোকটা। বলে, সইতে পারবে না আমার মতো, আমার স্পর্শরাও নিষ্ঠুর। বেশি আশঙ্কা পেলে ওরা হিংস্র হয়ে ওঠে। যেটা তোমার কোমল শরীরে সইবে না, তবুও চাই। আপনার হিংস্রতা বর্বরতা একটু সইতে চাই। লোকটা হাসে। ওর কোমর খামচে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। চন্দ্র দেখল তার কোমরটা জ্বলে যাচ্ছে। সে চিৎকার করল না, অদ্ভুতভাবে হেসে উঠল। হিংস্র পুরুষ একটা। লোকটা হো হো করে হেসে দেয়। ঘুমন্ত সিংহকে জাগিয়েছ মেয়ে, অথচ তার নখের আঁচড় সইবে না, তা কি করে হয়? কথাটি বলেই লোকটা ওকে নৌকার ছাউনির মধ্যে নিয়ে যায়। ওর ব্লাউজের হুক খুলে মুখটা গ্রীবাদেশে গুজে দেয়। অবাধ্য হাত দুটো বিচরণ করে নিষিদ্ধ সব স্থানে, যেখানে পুরুষের স্পর্শের শরীর হয়ে ওঠে উষ্ণ। শিরদাঁড়া বেয়ে বয়ে যায় শীতল স্রোত। শিরশির শিহরণ জাগে মনে। লোকটা ওর ঠোঁটের ওপর ছোট করে একটা চুমু এঁকে দিয়ে বলে, আমি যতই হিংস্র হই না কেন, তোমার প্রতি আমি কোমলতাই দেখাবো পাখি। কারণ মাটি আর নারী, এই দুটোর কাছে কখনোই অহংকার আর হিংস্রতা দেখাতে নেই। দুটোই আপন ও কোমল। একজন ঘরওয়ালি, আরেকজন কবর। বুঝলে আমার চাঁদের রানী? চন্দ্র লোকটার কপাল মাঝে একটা চুমু খায়।
লোকটার চওড়া বুকে অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়। হুট করে লোকটার বক্ষ মাঝে সে ঝাঁপিয়ে পড়ে, শক্ত করে বুকের ভেতরে লুকিয়ে পড়ে, যেন কেউ তাকে খুঁজে না পায়। লোকটা ভারী অবাক হয়, প্রশ্ন ছুড়ে দেয় ওর দিকে, কি হয়েছে পাখি, কোন সমস্যা? চন্দ্র সঙ্গে সঙ্গে জবাব দেয় না। তার বুকটা অজানাভাবে কেঁপে কেঁপে ওঠে। সে বলে, আমাকে বুকে একটুখানি শক্ত করে ধরে রাখেন, বুকটা কেমন যেন করছে। লোকটা ওর ব্যথিত মুখটা ধরে ব্যাকুল হয়ে ওঠল। কোথায় যন্ত্রণা পাখি, কোথায় ব্যথা হচ্ছে বলো আমায়? লোকটার ব্যাকুলতা চন্দ্র নীরব চোখে দেখে, যেন ব্যথা তার নয়, ওনার হচ্ছে। ওই ব্যথিত মুখটা দেখে মুচকি হাসে সে। লোকটা ওর হাসি দেখে তাজ্জব বনে যায়। মজা করছিলে? উহু না, সত্যি আমার বুকে ব্যথা করছিল। ভীষণ অসুখ বেঁধেছে বুকে। এই অসুখের নাম কি আমি জানি না, কিন্তু আমি জানি প্রেমের অসুখ হবে। প্রেমের রোগে আক্রান্ত তুমি মেয়ে। চন্দ্র হাসল। লোকটার দুই ঠোঁটের মাঝে ছোট করে চুমু খেয়ে ওষ্ঠজোড়া সরিয়ে নিচ্ছিল। লোকটা তা আর হতে দিল না। ওর মসৃণ কোমরটা চেপে ধরে আঁকড়ে ধরল কোমল ওষ্ঠজোড়া। চন্দ্র নীরবে লোকটার মাতলামো দেখে। লোকটার উন্মাদনা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে, অস্থির করে তোলে তাকে। শরীরের প্রতিটি কোণা জুড়ে বিচরণ চালায় লোকটা। হাত আর ঠোঁট দুটি চলছে বেশি। দুটো হৃদয়ের সন্ধিতে সন্ধিতে চলল কিছুটা সময়। সেই সঙ্গে নিস্তব্ধ রজনীতে নদীর মাঝে বসে তাদের সুন্দর কিছু মুহূর্ত কেটে গেল। যেই রাতটি নিয়ে এসেছিল তাদের জীবনে মধুময়। দুটো দেহ, দুটো আত্মা ছিল একই সুতোয় গাঁথা। পুরুষ দেহটির ওপর নারী দেহটি মাটির বুকে বৃক্ষ যেমন লেপ্টে থাকে, ঠিক তেমনভাবে লেপ্টে রইল। গাছপালার ডালপাতা নাড়িয়ে প্রচণ্ড গতিতে বাতাস বইছে। বৃষ্টির ফোঁটাগুলিও পড়তে শুরু করে দিল। সঙ্গে রয়েছে বড় বড় ঝলকানির বজ্রপাত। একটা বাজের সঙ্গে কান দুটো তবলা লাগার মতো অবস্থা। বুকের উপরই ভাগ হালকা হালকা লাগলো। মেয়েটা গেল কোথায়? সে চট করে দৃষ্টিজোড়া খুলল। দেখল মেয়েটা নৌকার ছাউনির ভিতরে নেই। গেল কই? ভালো করে দৃষ্টিজোড়া ঘুরাল সে। মেয়েটাকে পাওয়া গেল খেয়ার একেবারে মাথায়। খোলা চুল তরতর করে বাতাসে উঠছে। হাঁটুতে মুখ গুজরে অশরীরীর মতো গুনগুনিয়ে কাঁদছে। লোকটা অবাক হলো। হাঁটতে গিয়ে দেখল তার পা আর হাত দুটো বাঁধা। সে আশ্চর্য হলো, এসব কি করছে তার সঙ্গে? সবকিছু কেমন অদ্ভুত আর এলোমেলো থেকেছে। লোকটা ডাকল চন্দ্রকে, পাখি, ভিতরে এসো। বাহিরে বৃষ্টি নামছে, বজ্রপাত পড়ছে, আমাদের ফিরতে হবে। চন্দ্রের কানে লোকটার কথা পৌঁছালো কিনা বোঝা গেল না। মেয়েটার ভাবভঙ্গি আগের ন্যায় একই রকম। ভেতরে নেই ফিরে যাবার তারাটুকু। কেমন অপরিচিত আর রহস্যজনক তার বাহ্যিক আচরণ। ধীরে ধীরে চন্দ্র উঠে দাঁড়ায়। বাতাসে তার কোমর সমান খোলা চুলিগুলি সমানতালে উঠছে। শাড়ির আঁচলটিও বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে দুলছে। চোখ লাল তার, ভয়ঙ্কর লাল, অসম্ভব লাল। চোখের কাজল লেপটানো। জওয়ান শেখের দিকে ঘুরে তাকালো চন্দ্র। ওর অশ্রু ভেজা মুখ আর কাজলে লেপটানো রক্তাক্ত চোখ দুটো দেখে লোকটার হৃৎস্পন্দনটি পর্যন্ত ধপ করে কেঁপে ওঠল। চন্দ্র হুট করে নৌকার মাথায় দাঁড়িয়ে হো হো করে হেসে ওঠে। লোকটা বিস্মিত হয়, হতভম্বের ন্যায় ওর উদ্ভব আচরণ দেখে। শেষে বিরক্ত হয়ে বলল, চন্দ্র, প্লিজ চলে এসো পাখি। তাৎক্ষণিক লোকটার কথার পরিপ্রেক্ষিতে চন্দ্র বজ্রধ্বনিতে চেঁচিয়ে ওঠল। তর্জনী আঙুল তুলে মুখের ওপর বলে ওঠল, ওই নামে ডাকবেন না আমায়। চন্দ্র আমার মায়ের দেওয়া পবিত্র একটি নাম। সেটা কোন পাপিষ্ঠ পুরুষের মুখে আমি শুনতে চাই না। লোকটার যেন আজ অবাক হওয়ার পালা। অতি বিস্মিত তার নয়নজোড়া, মুখটাও অধিক চমকপ্রদ। কি সব বলছো? কি হয়েছে তোমার? আমার হাত পা বাঁধলে, এখন আবার উল্টা পাল্টা বলছো। নিশ্চয়ই তোমার ওপর খারাপ বাতাস লেগেছে। বাড়ি চলো, হুজুর দিয়ে ঝাড়াব তোমায়। চন্দ্র গা দুলিয়ে হেসে ওঠে। খারাপ বাতাস? আপনার চেয়ে খারাপ বাতাস আছে নাকি? অ্যাডভোকেট মিনহাজ শেখ জওয়ান। ওহ সরি, রূপক সাহেব হবে। আমি ঠিক বলছি তো রূপক সাহেব। লোকটার বিস্ফোরিত মুখ, নয়নজোড়া অধিক চমকে কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড়। তার অবাকের শেষ যেন এখনো নয়, আরও বাকি। চন্দ্র কিছুটা সময় নীরব রয়, আবার বলে, এখন পর্যন্ত আমার জীবনে যা যা ঘটেছিল সবটা ভেবেছিলাম আমি কাকতালীয়তা, কিন্তু না, সবটা কাকতালীয়তা ছিল না। সবটা সাজানো গোছানো খুবই ঠান্ডা মাথার পরিকল্পনা মোতাবেক এক ভয়ঙ্কর মাস্টার মাইন্ড প্ল্যান ছিল। আমার বরিশাল থেকে কুমিল্লা আসাটাও কাকতালীয়তা ছিল না। সবই কারোর নির্দেশিত পরিকল্পনা ছিল, খুবই নিখুঁত পরিকল্পনা। আর এসবের পেছনে কে ছিল জানেন? আপনি অ্যাডভোকেট মিনহাজ শেখ জওয়ান। হ্যাঁ, আপনি ছিলেন। কি সুন্দর নিখুঁত পরিকল্পনা ছিল আপনার।
খুবই ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড একজন খেলোয়াড়, অথচ কেউ ধরতেই পারল না, বুঝতেই পারল না এত সুন্দর করে একটি পরিবার ধ্বংস করেছেন আপনি। কত বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে আমি আমার দেহ ও মন সঁপেছিলাম আপনাকে, আজ সেই আপনি কিনা এভাবে বিশ্বাসঘাতকতা করলেন আমার সঙ্গে। এই কষ্ট আমি কাকে দেখাবো? বুকটা যে চলছে। আমার মস্তিষ্ক সহ আমাকে কন্ট্রোল করে নিজের হাতের পুতুল বানিয়ে রাখতে চেয়েছিলেন। আপনার পরিকল্পনা অবশ্য সফল হয়েছে। হ্যাঁ, আপনার হাতের পুতুল হয়েছি আমি, আপনার হাতের পুতুলি। এবার আপনি খুশি তো জওয়ান শেখ? সব শেষ আমার, নিজের বলতে কিছুই নেই। সব ধ্বংস করে দিয়ে আমাকে পাথরের মূর্তি বানিয়ে দিয়েছেন, আপনার হাতের পুতুল বানিয়ে রেখেছেন। যেভাবে চালাচ্ছেন সেভাবে চলছি। আমার বুকটা ফাটছে জওয়ান শেখ, বড্ড পুড়ছে। আপনি কি কলিজা পোড়ার কষ্ট উপলব্ধি করতে পারছেন? পারছেন না বুঝি? পাবেন কি করে? কলিজা তো পুড়ছে আমার, কষ্ট হচ্ছে আমার, আপনার তো না। হাহ, আমিও না কত বোকা। সরল মনে বিশ্বাস করেছিলাম একজন খুনিকে, যে নিজের স্বার্থ ছাড়া আর কারোর ভালো খুঁজেনি, সে কি করে অন্যের কষ্ট উপলব্ধি করতে পারবে? লোকটা ওকে বজ্র কণ্ঠে রামধমক দিয়ে ওঠল। স্টপ, বন্ধ করো এসব। কি সব বলছো মেয়ে? সেই তখন থেকে পাগলের মতো প্রলাপ বকছ। মাথার তার ছিঁড়ে গিয়েছে নাকি? চন্দ্রের মুখ ফুসকে তাচ্ছিল্যের হাসি বেরিয়ে আসে। সত্যের মুখোমুখি হতে এত ভয় কিসের আপনার? কোন সত্যের? চন্দ্র আবারও উন্মাদের ন্যায় হাসে। চুলগুলি এলোমেলো তার, কাজল লেপ্টে চোখ দুটোর নিচ মাখা। কি ভয়ঙ্কর আর অপরিচিত দেখায় আজ ওই মুখটি। জওয়ান শেখ গভীর চোখে দেখে সেই মুখটি। ওটা তার চন্দ্র কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এত অপরিচিত লাগছে কেন মুখটি? বুকটা অজানাভাবে জ্বলছে। এখনো বাহিরে প্রচণ্ড বাতাস বইছে, বজ্রপাতের শব্দ বহমান। তার মধ্যে চন্দ্র খানিকটা নীরব থাকে। শেষে আবারও বলে, আপনি অস্বীকার যাবেন কোনটা? আমাদের বাড়িতে দিলছুরা, রাতের আধারে আমাদের বাড়িতে এসে আমাকে লুকিয়ে দেখা, আমার আম্মার হাতে ধরা পড়লে তাকে গলা টিপে হত্যা করতে চাওয়া, এমনকি আমার দেখা সেই রাতের ভয়ঙ্কর চোখ দুটো আপনারই ছিল। সেদিন বৃষ্টি মাথায় নিয়ে আমাদের বাড়িতে আসা অচেনা আগন্তুক নামের লোকটা আপনি ছিলেন। ঋতুর কাছে রূপক নামে পরিচয় দেওয়া লোকটা আপনি ছিলেন। স্কুল মাঠে কালো গাড়িটি আপনারই ছিল, যা আমার আম্মার আড়ালে আপনি আমাকে ফলো করছিলেন। সেদিন আমি বুঝিনি গাড়ির ভিতরে থাকা লোকটা আপনি ছিলেন। আম্মাকে চিঠির মাধ্যমে হুমকি দেওয়া লোকটা আপনি ছিলেন। দরজার সামনে চিরকুট দিয়ে হুমকি দেওয়া লোকটা আপনি ছিলেন। এসব তো সামান্যই ছিল। আমার বাবাকে মিথ্যে কেসের দায় আসামি করে ফাঁসি দিয়েছিলেন আপনি। ঋতু যেদিন রেপ হয় সেদিন রাতে আপনি আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন, কারণ আপনারা আগে থেকে একে অপরের পূর্বপরিচিত ছিলেন। আগে আমি বুঝিনি আমার আম্মা কেন আমাকে সবার থেকে লুকিয়ে রাখত। আজ বুঝেছি, আপনার মতো হিংস্র শকুন থেকে বাঁচতে আমায় আমার আম্মা লুকিয়ে রেখেছিল। আর আমি সেই হিংস্র শকুনের হাতেই নিজেকে আত্মসমর্পণ করলাম। দেহ দিলাম তাকে, মনটাও দিলাম। পাপী তো আমি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপী আমি। কথাগুলি বলেই চন্দ্র হাঁটুতে মুখ গুজে শরীর ঝাঁকিয়ে কেঁদে দিল। ওর একটা কান্নার শব্দ লোকটার বুকে ছুরির মতো আঘাত হানল। লোকটা আর শুইতে পারল না, বুকটা ফুরে ওঠে তার। সে ওকে ধমকে ওঠে, কান্না থামাও পাখি, প্লিজ শোনা, এমন করে না। শেষের বাক্যটুকু লোকটার ভেজা গলার ছিল। চন্দ্র বিদ্রুপ করে হেসে ওঠে। আর কত অভিনয় করবেন আপনি? আর কত? এবার তো থামুন। একটা কথা বলুন তো, আমার বোন ঋতু যেদিন রেপ হয়েছিল আপনি সেখানে ছিলেন না? ছিলেন, কারণ ওই জঙ্গল দিয়েই সেদিন আপনি যাচ্ছিলেন। ঋতুকে বিবস্ত্র করে কুকুরগুলা যখন ওর দেহটা আনন্দ করে ভোগ করছিল, ওকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, আপনি পুরো দৃশ্যটা সেদিন আড়াল থেকে দেখেছিলেন কিনা বলুন? তবুও বাধা দেননি, মেয়েটাকে বাঁচাতে আসেননি। ওই জায়গায় তো আমিও থাকতে পারতাম জওয়ান শেখ। সেই দৃশ্যটিও কি আপনি অমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারতেন? লোকটা চোখ দুটো রাঙিয়ে ওকে দাঁতে দাঁত চেপে আবারও ধমক দিয়ে উঠল, চন্দ্র, বন্ধ করো প্লিজ, আর নিতে পারছি না। তোমাকে কোন পুরুষ ছোঁয়া তো দূরে থাক, তোমার দিকে তাকালেও তার চোখ দুটো আমি জওয়ান শেখ তুলে ফেলবো। ও রিয়েলি, যে তাকাবে তার চোখই তুলে ফেলবেন? তাহলে সবার আগে নিজের ভাইদের চোখ তুলে ফেলুন, কারণ ওরাই তো সবার আগে আমার ওপর নজর দিয়েছে। ভাইদের প্রসঙ্গ আসতেই লোকটা মাথাটা নিচু করে নেয়। চন্দ্র হাসে, ক্ষীণ হাসি, উপহাসমূলক হাসি। হাসির প্রতিটি ঝলকানির শব্দগুলি ছিল গা ছমছমে আর রহস্যমতা, যা জওয়ান শেখের বুকে চিনচিনে ব্যথা বাড়িয়ে তোলে। মনের জায়গায় অদম্য ভয়।
চন্দ্র ধীরে ধীরে জওয়ান শেখের দিকে এগিয়ে আসে। লোকটার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে বলে, অ্যাডভোকেট সাহেব, আমার আম্মাকে খুন করাটা কি আপনার খুব বেশি জরুরি ছিল? চন্দ্রের কণ্ঠের স্বর বেশ ঠান্ডা। তাতে মিশে ছিল অবাঞ্ছিত হাহাকার আর নীরব আহাজারি। লোকটা তড়াক করে ওর জলে ভেজা মুখটার দিকে চাইল। চন্দ্র লোকটার চোখের দিকে সরাসরি চায় না। মুখটা তার অন্যত্রে ঘুরানো। চোখ দুটি বেয়ে অঝরে অশ্রু ঝরছে। নাকটা লাল, গাল দুটো লাল। আজ বিস্ময়ে লোকটার চোখ দুটো ছানাবড়া। একের পর এক ঘটনায় বিমূঢ়, নিষ্পলক সে। চমকের পর চমক পাচ্ছে। লোকটা শশব্যস্ত বলে ওঠে, কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? চন্দ্রের চোখ দুটো তখনও জলে ভর্তি। গাঢ় অভিমানের ছাপ মুখে। চোখের জল হাতের উল্টো পিঠে মুছে সে ব্যতিব্যস্ত মুখে বলে, প্রমাণ লাগবে আপনার? আরো প্রমাণ? এত এত প্রমাণ দেওয়ার পরও নতুন করে প্রমাণ লাগবে আপনার? আপনার আলমারিতে থাকা ডায়েরিটা আমি সব পড়ে ফেলেছি। মনার মা আমাকে সব বলেছে, অ্যাডভোকেট সাহেব। সব জেনে গেছি আমি। আর কি গোপন করবেন? কথাগুলি বলেই চন্দ্র দাঁড়ান্ত অবস্থা থেকে হঠাৎ দপ করে নিচে বসে পড়ল। মুখটা হাঁটুতে খুঁজে অঝরে কেঁদে ওঠল। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যাচ্ছে। তবুও এ কান্না থামছে না। থামারও না। জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হয়েছে আজ। সত্যটা জানত না সেটাও ভালো ছিল। জেনেই তার বুকে ঝড় উঠেছে। কালবৈশাখী ঝড়। সেই ঝড়ে বুকটা ভেঙে চুরে ছিঁড়ে আসতেছে। জওয়ান শেখ আজ নিরুত্তর, নির্বিঘ্নে নির্বিকার। কোন প্রকার জবাব দেওয়ার ভাষা নেই তার মুখে। সব ভাষারা যেন বদন হতে কর্পূরের ন্যায় হারিয়ে গেছে। মিলিয়ে গেছে স্রোতের টানে। চোখে মুখে অজানা ভয়ের একাংশ ভাগ লেপটানো। চোখের সামনে ভেসে ওঠে সেই নির্মম দৃশ্যগুলি। জওয়ান শেখ। হে এই জওয়ান শেখ, যে মাত্র 8 বছর বয়সে মা হারিয়েছে, 15 বছর বয়সে বাবা হারিয়েছে। চলুন জেনে নেই। সময়টা 1996 সাল, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। বাহিরে ঝড় হচ্ছিল, বিরাট বড় ঝড়। সেই ঝড় বৃষ্টির মধ্যে মায়ের কোল আলো করে জন্ম হয় তার। ছোটবেলা থেকে চুপচাপ আর শান্ত স্বভাবের ছিল সে। প্রচণ্ড মেধাবী আর বুদ্ধিমান ছিল। কথা একেবারে কম বলতো। যতটুকু বলতো তার মায়ের সঙ্গে বলতো। তার একমাত্র খেলার সঙ্গী ছিল তার মা। তার বাবা তখনকার রাজনৈতিক নামকরা পাতি নেতা ছিলেন। ভালোবেসে তার মাকে বিয়ে করেছিল, কিন্তু কখনো শেখ বাড়িতে তুলেনি। তার নানা বাড়িতে সে আর তার আম্মা থাকত। হঠাৎ তার মা একদিন গলায় ফাঁস দিয়ে মারা গেল। কেন মারা গেল, কী কারণে মারা গেল, কিচ্ছুটি জানা যায়নি। দেওয়ালের চাপায় ধামাচাপা দিয়ে রইল অলিখিত সেই মৃত্যু রহস্যটি। এরপরে জওয়ান শেখকে নিয়ে আসা হয় তার দাদার বাড়ি। সেখানেই সে মানুষ হতে থাকে। আগে তো চুপচাপ ছিল, এখন একেবারে চুপচাপ হয়ে গেল। সারাদিন রুমবন্দি থাকত। এর মধ্যে তার বাবা দ্বিতীয় বিয়ে করল। সেই বউয়ের নাম ছিল শাহনাজ। তাকে বেশ আদর করত, কিন্তু তার মোটেও পছন্দ ছিল না। সে বড় হতে লাগল। তার বয়স যখন 15, তখন সেই অঘোষিত নির্মম সত্যের মুখোমুখি হয় সে। তার মা সেদিন আত্মহত্যা করেনি। তার মাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আর বলা হয়েছিল আত্মহত্যা করেছে। এই কাজটি করেছে তার বাবা হাবিবুর শেখ। সত্যিটা জানার পর যতটা না সে কষ্ট পেয়েছে, তার চেয়েও বেশি তার বুকের জলমান দগদগে আগুন দাউ দাউ করে পুনরায় জ্বলছিল। বুকের ভেতরে আস্ত একটা আগুনের উত্তাপ পুষে রেখে অপেক্ষায় রইল মোক্ষম একটা সুযোগের। মার্চের 17 তারিখে সেই সময়টা এলো। নীরব বাড়ি ছিল। অধিকাংশ সদস্য সেদিন বাহিরে ছিল। বাড়ির রান্নাঘর থেকে বটিটা এনে সেদিন সে তার বাবাকে নিজ হাতে জবাই করেছিল। শাহনাজ নিজ চোখে নিজের স্বামীর দেহটাকে নিষ্প্রাণ দৃষ্টিতে লাফাতে দেখেছিল। ভয় আর আতঙ্কে সে সেদিন চুপ ছিল। বাড়ির সম্মান আর জওয়ান শেখের ভবিষ্যতের কথা ভেবে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়। থানা পর্যন্ত পৌঁছাতে দেন না সামিন শেখ। তিনি চতুরতার সঙ্গে ব্যাপারটি হ্যান্ডেল করে জওয়ান শেখকে বাহিরের দেশে পাঠিয়ে দেন। আর সেখানেই ল কমপ্লিট করে দেশে ফিরে আসে সে। এসে কোর্টে জয়েন করে। সালটা ছিল 2023, 11ই ফেব্রুয়ারি। সবে অ্যাডভোকেট হয়েছে মিনহাজ শেখ জওয়ান। তার প্রথম কেস ছিল জাহিয়ান চৌধুরীকে নিয়ে। জাহিয়ান চৌধুরীর স্ত্রী মিসেস মোর্শেদা জওয়ান শেখের কাছে তার স্বামীর পক্ষ হয়ে লড়ার জন্য গিয়েছিল। সেদিন মুখের ওপর জওয়ান শেখ বলেছিল, কোন ধর্ষকের পক্ষ হয়ে আমি লড়ছি না। সরি, ক্ষমা করবেন। মূলত জাহিয়ান চৌধুরী ধর্ষণ আর হত্যার কেসে খুব বাজেভাবে ফেঁসে গিয়েছিল। কিন্তু রেপার খুন সে সত্যিকার অর্থে করেনি। তাকে নিখুঁততার সঙ্গে দুর্দান্তভাবে ফাঁসানো হয়েছিল।
আদালতে জাহিয়ান চৌধুরীর বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে ফাঁসির আসামি বানিয়ে ফাঁসির দড়িতে ঝুলায় এই জওয়ান শেখই, যার প্রমাণের ওপর ভিত্তি করে আদালত জাহিয়ান চৌধুরীর ফাঁসির রায় ঘোষণা দেয়। জাহিয়ান চৌধুরীর ফাঁসির পর মোর্শেদা জাহিয়ান চৌধুরীর লাশ নিতে আসে। সেদিন জওয়ান শেখের সঙ্গে মোর্শেদার কিছু মুহূর্তের জন্য দেখা হয়। জওয়ান শেখের দাম্ভিক আদল আর আত্মাভিমানী মুখটা দেখে সেদিন বুক ভরা ব্যথা নিয়ে এক ঝলক হেসে বলেছিল মোর্শেদা, যেদিন সত্য আর মিথ্যার মধ্যে তারতম্য বুঝতে পারবে সেদিন তুমি একজন সততাবান উকিল হতে পারবে। এখন তো কেবল নামের উকিল, নিষ্ঠাবান নয়। কথাটি বলেই মোর্শেদা চলে গিয়েছিল ঠিকই, কিন্তু জওয়ান শেখের চোখজোড়া ছিল যথোচিত স্তম্ভিত। বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। এমন সাহসী নারী সে আগে কখনো দেখেনি। তার মনের সন্দেহ জাগতে শুরু করল। জাহিয়ান চৌধুরী কি আসলেই দোষী ছিল, নাকি সে কারোর চূড়ান্ত পরিকল্পনার শিকার? সে কি আসলেই রেপ করেছিল, খুন করেছিল, না সবটা গোলকধাঁধার ন্যায় একটা ধূ রহস্য ছিল? সবটা তদন্ত করতে সে আবার নতুন করে নেমে পড়ে চলে যায় বান্দরবন, যেখানে জাহিয়ান চৌধুরী থাকত। সেখানে গিয়ে ব্যাগপত্র চেক করতে গিয়ে ব্যাগের গোপন পকেট একটি ছোট সাইজের ছবি পেয়ে যায়। কোন 14-15 বছর বয়সীর মেয়ের একটি ছবি। মেয়েটাকে তার পূর্বের চেনা চেনা মনে হলো। ওহা জাহিয়ান চৌধুরীর স্ত্রী মিসেস মোর্শেদার সঙ্গে অধিকাংশ মুখটার মিল আছে। সে তদন্ত করতে লাগলো, কে এই মেয়েটি, যার মায়াবী দুটো আঁখি, চিকন দুটো গোলাপি দেখতে ঠোঁট, সরু নাক, পাতলা গোলগাল উজ্জ্বল মুখটা। ওই মুখটি দেখার পর পুরো এক সপ্তাহ পর্যন্ত সে ঘুমাতে পারেনি। চোখের সামনে মুখের সামনে ওই কিশোরী নারীর মায়াবী মুখটা ভাসত। তার চোখে ঘুম ছিল না, মুখে খাবার উঠত না। দিন যত যেতে লাগলো তার মনটা ততটাই বিষণ্ণ বিবশতা হয়ে উঠল। কিশোরী বালিকার জন্য চঞ্চল হয়ে উঠল সে। তাকে পাওয়ার জন্য শরীর ও মন উভয়ই ছটফট করে উঠল। অথচ কত ছোট মেয়েটা, এতটুকু মেয়ের জন্য পাগলামি করাটা লোকে তাকে বিকৃত মস্তিষ্কের বলবে। তবুও সে সেই ধ্বংস বিধ্বস্তের পথে পাবারাল। ওই যে মনের শান্তি দরকার। এর মধ্যে তার অ্যাসিস্ট্যান্ট শাফিনকে দিয়ে জাহিয়ান চৌধুরীর মেয়ের যাবতীয় তথ্য সে সংগ্রহ করে। জানা যায় মেয়েটা জাহিয়ান শেখের একমাত্র মেয়ে। নাম মেহেরজাবিন চন্দ্র। এবার মনে হয় ক্লাস 8-এ পরীক্ষা দিবে। বেশ সুন্দরী, বাড়ির বাহিরে মা ব্যতীত পা ফেলে না। গ্রামের কেউ এই মেয়েকে বড় হওয়ার পর দেখেনি। বেশ ছোট থাকতে দেখেছে তারা। বয়স খুবই কম, বেশ ধার্মিক। তার একটা বোন আছে, মামাতো বোন, নাম ঋতু। রাজন নামের তার একটা চাচাতো ভাই আছে, যে এই চন্দ্রকে পছন্দ করে, বিয়ে করতে চায়। সে একজন রাজনৈতিক দলের নেতা। শাফিনের মুখ থেকে সব কথা শোনার পর লোকটা বলল, মিসেস মোর্শেদার সঙ্গে দেখা করার ব্যবস্থা করো। ওকে স্যার। এর মধ্যে একবার মোর্শেদা ঢাকায় এসেছিল। সেদিন জওয়ান শেখ মোর্শেদার মুখোমুখি হয়। মোর্শেদার কাছে অনুতপ্ত হয়ে বলে, সরি মিসেস মোর্শেদা, আপনার হাসবেন্ড সেদিন নির্দোষ ছিল। কথাগুলি এক নাগালে বলেই থামল সে। মোর্শেদা তীক্ষ্ণ চোখে জওয়ান শেখের মুখটার দিকে তাকিয়ে রইল। এই জন্য বুঝি দেখেছিলে? না, আপনার একমাত্র মেয়ে মেহেরজাবিন চন্দ্র, তাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তাকে আমি আমার জীবনসঙ্গিনী হিসেবে চাই। চন্দ্রের প্রসঙ্গ আসতেই মোর্শেদা চোখ মুখ শক্ত করে নেয়। স্বামীর খুনির সঙ্গে মেয়ে বিয়ে দিয়ে সম্পর্ক গরব, এ কথা ভাবলে কি করে? দিবেন না আপনি ওকে? আমার মেয়ে কোন পণ্য নয় যে চাইলেই তাকে পেয়ে যাবে। সে হলো আমার ঘরের জান্নাত। তার পবিত্র মুখটাও তোমার দেখার সৌভাগ্য হবে না। সেই জান্নাতকে তুলে আনবো আমি, যদি না মানেন। কারণ জওয়ান শেখের যা পছন্দ তা তার চাইই চাই। বৃথা স্বপ্ন দেখতে থাকো। স্বপ্ন বৃথা না, আমি বাস্তব করতে দেখি। সেদিন অতটুকুই ছিল তাদের কথা। এরপরের দিনগুলি ছিল মোর্শেদার জন্য ভয়ঙ্কর। মেয়েটা ক্লাস 10-এ ওঠার পর পরই শুরু হলো জওয়ান শেখের পাগলামি। এই পাগলামি শুরু হয়েছিল স্কুল মাঠে গাড়ির সামনে চন্দ্রের মুখটি দেখে। মেয়েটাকে সরাসরি সে কোনোদিন দেখেনি। ছবিতে যে একবার দেখেছিল অতটুকুই। মুখ খোলা অবস্থাতে কখনো বাহিরে বের হয়নি, দেখবে কিভাবে? বোরকা পরাই বেশি দেখেছিল। সেদিন ভাগ্যক্রমে চোখে পড়ে যায়। ওই চোখ ঝলকানোর মতো রূপ দেখে সেদিন বিস্মিত হয় তার নয়নজোড়া। মুগ্ধতায় নয়ন ছেয়ে যায়। তার কল্পনার বাহিরে ছিল মেয়েটার সৌন্দর্য। এত সুন্দর নারী সে কখনো দেখেনি। গায়ের রং সাদা দেখেছে, কিন্তু লাবণ্যময়, সুন্দর, সর্বদিক দিয়ে পারফেক্ট নারী তার চোখে পড়েনি। অতটুকু দেখায় সেদিন তার চোখ ভরেনি। বেহার মতো বাড়ি পর্যন্ত দেখতে ছুটে গিয়েছিল সে। যখন সে প্রশ্ন করল, বাড়িতে কেউ আছেন? চন্দ্র জিজ্ঞেস করছিল, কে? ওই কে
প্রশ্নটুকু ছিল তার জন্য দ্বিতীয় ধাক্কা। গোলদেশ সেদিন তার শুকনো মনে হয়েছিল, যেন সে উত্তপ্ত মরুভূমির মাঝে ঠায় দাঁড়িয়ে আছে, জলের তৃষ্ণায় ধুধু করে মরছে। এত কাছে সে, এত কাছে, তবুও তাকে ছোঁয়ার কোন অধিকারবোধ তার ছিল না। জোর দিয়ে নারীটিকে টেনে দেখার সম্পর্ক ছিল না। তার খুব করে লোভ হয়েছিল সেদিন ওই নারীটির মুখ খুব কাছ থেকে তৃপ্তি নিয়ে দেখার। ভাগ্য দেয়নি, এজন্য সে ভাগের ওপর চরম বিরক্ত হয়েছিল। ধীরে ধীরে সময় যত যেতে লাগলো, তার উন্মাদনা ততই বৃদ্ধি পেতে লাগলো। চন্দ্রদের গ্রামে চন্দ্রদের অজান্তেই দুজন লোক ছিল, যারা সর্বদা চন্দ্র ও চন্দ্রের মায়ের খোঁজ খবর তাকে দিত। চন্দ্রের মায়ের ওপর সে বেশ কয়েকবার আক্রমণ করেছিল, তাও চন্দ্রকে কেন্দ্র করে। চন্দ্রকে যতবার বলেছিল জওয়ান শেখের কাছে মোর্শেদা দিবে না, ঠিক ততবার মোর্শেদার ওপর জওয়ান শেখ আক্রমণ করেছিল। দ্বিতীয়বার আক্রমণ করার সময় চন্দ্র চলে আসে। ভয়ে সেদিন সে লুকিয়েছিল। চন্দ্র যদি জানে তার মাকে সে গলা টিপে ধরেছিল, তাহলে চন্দ্র কখনোই তার হবে না। সে তাকে ঘৃণা করবে। যাকে সে ভালোবাসে সেই নারীর চোখে সে ঘৃণা দেখতে পারবে না। সেদিনের পর থেকে মোর্শেদা জওয়ান শেখের ভয়ে বাড়ি ছাড়ল, থাকতে শুরু করলো দেওয়ান বাড়িতে। এতে মোর্শেদার প্রতি জওয়ান শেখের ক্ষোভ আরো বাড়ে। এর মধ্যে একদিন জানতে পারে মোর্শেদা চন্দ্রের বিয়ে ঠিক করেছে। সেদিন প্রচণ্ড রেগে গিয়েছিল সে। মোর্শেদাকে খবর পাঠালো দেখা করবে। দেখা হয় তাদের, কোথাও হয়। সে সোজাসুজি হুমকি দেয়, চন্দ্রের এই বিয়ে বন্ধ না করলে সে সোজা দেওয়ান বাড়িতে আগুন ধরিয়ে দিবে। কিন্তু তার জানা ছিল না মোর্শেদা বিয়ে আগেই বন্ধ করে রেখেছে। যেদিন ঋতু রেপ হয় সেদিন রাতে আবারও মোর্শেদার সঙ্গে তার দেখা হয়। গোপন সূত্রে সে জানতে পেরেছিল মোর্শেদা চন্দ্রকে ঢাকা নিয়ে গোপনে তার আড়ালে বিয়ে দিবে। এ কথা চন্দ্র নিজেও জানত না। সেদিনই ভয়ঙ্কর রেগে যায় জওয়ান শেখ। কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয় তাদের। মোর্শেদা বেঁচে ফিরে সেদিন, তবে জওয়ান শেখের রাগ তখনও কমেনি। মনে মনে পরিণত হয় সে হিংস্র এক ক্ষুধার্ত বাঘে। রাগে ধা ধা করে জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন দেখতে পেল জঙ্গলের মধ্যে চলছে ঋতুর দেহ ভোগ করার মহানন্দের উদযাপন। সে সেদিন চাইলে ঋতুকে উদ্ধার করতে পারত, ইচ্ছে করেই করেনি। কারণ সে চেয়েছিল চন্দ্র সর্বদিক দিয়ে কোণঠাসা হয়ে পড়ুক, নিঃসঙ্গ হয়ে যাক। সব হারিয়ে চন্দ্র যখন নিঃস্ব হয়ে পড়বে, সে তখন সাহায্যের হাত বাড়িয়ে দিবে চন্দ্রের দিকে। চন্দ্রের মন জয় করে মেয়েটাকে সে তার খাঁচায় বন্দি করে রাখবে। সেদিন ভোর রাত পর্যন্ত সে ঋতুর যন্ত্রণায় কাতরানো চিৎকার আর আহাজারি শুনেছিল। সত্যি বলতে সেদিন তার ঋতুর জন্য কষ্ট হয়েছিল। অদৃশ্য এক মায়া জেগেছিল। তবুও সে বাঁচায়নি সেদিন ঋতু ও তার সম্মানকে। কারণ তার দুচোখে ছিল সেদিন দাও দাও আগুন। মস্তিষ্কে একটা কথাই সেট হয়ে গিয়েছিল, যেভাবে যে করেই হোক চন্দ্রকে তার চাই। ঋতু মারা গেল, তার 2 দিন পর মোর্শেদা গ্রাম ছাড়বে। তার আগে একবার নিজের ভিটা বাড়িতে গেল। সেই যাওয়াই ছিল তার শেষ যাওয়া। কে জানতো ওখানে অপেক্ষা করছিল তার মৃত্যুদূত। পিছন থেকে আক্রমণ করে মোর্শেদাকে প্রথমে অচেতন করা হয়। এরপরে রাগ জেদের সঙ্গে নৃশংসভাবে জবাই করা হয়েছিল মোর্শেদাকে। তার দেহটা সরিয়ে মাথাটা রেখে যাওয়া হয়। রাজন চন্দ্রকে নিজের কাছে নিয়ে যাবে এটাও জওয়ান শেখ জানত। সেজন্য রাজনের মাকে খাওয়াতে হয় কিছু টাকা। বাকি কাজ রাজন আর তার মাই করে। রাজন চন্দ্রকে তার কাছে টেনে বিয়ে করতে নিয়ে যায়। অথচ রাজন নিজেও জানত না তাকে গুটি করে চাল চালছে তারই অজান্তে ভয়াকর একজন মাস্টার মাইন্ড ধূর্তমান লোক, যে তার চেয়েও বড় খেলোয়াড়। সেদিন রাতেই রাজনের ঢাকা থেকে ফোন আসাটা কাকতালীয়তা ছিল না। জওয়ান শেখই রাজনকে তার পার্টির লোকের দ্বারা ফোন করিয়ে ঢাকা আনায়। রাজন ঢাকা আসলে লঞ্চ থেকে নামার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেফতার করে। তার ব্যাগে পাওয়া যায় মাদকসহ আর কিছু অবৈধ জিনিস। আর এসব জওয়ান শেখেরই পরিকল্পনা ছিল। এইদিকে রাজনের মা রোজিনার সঙ্গে জওয়ান শেখের আগেই একটা ডিল করা ছিল, চন্দ্রকে সে অমুক ঠিকানা দিয়ে কুমিল্লায় পাঠিয়ে দিবে, বাকি কাজ লোকটা করে নিবে। চন্দ্র লঞ্চে থাকা অবস্থাতে তার পিছু পিছু ছন্দবেশে পাহাড়ত ছিল 2 জন লোক, যারা বাস পর্যন্ত তাকে ফলো করছিল। এরা চন্দ্রের চক্ষুর আড়ালে তাকে প্রোটেক্ট করছিল। আর সবটা জওয়ান শেখের নির্দেশই ছিল। এই সবটা তার নিজের পরিকল্পনায় ছিল। কুমিল্লায় আসার পর চন্দ্রের সঙ্গে জওয়ান শেখের দুর্ব্যবহার করার কারণ ছিল মেয়েটা যেন বুঝতেই না পারে সবটা সাজানো গোছানো তার একটা পরিকল্পনা ছিল। তার পরিকল্পনায় সে সফল হয়েছিল। মাঝখান থেকে রাজন এসে তার সব পরিকল্পনা ভেস্তে দিল। অতীত থেকে বর্তমানে ফিরে আসে জওয়ান শেখ। এখনো চন্দ্র কেঁদে চলছে।
তার কান্নার প্রতিটি সুর ছিল অতি নির্মম আর হৃদয় বিদারক, অত্যন্ত মর্মান্তিক। কি নিষ্ঠুর পরিকল্পনার শিকার ছিল সে। নাক টেনে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে লোকটা শীতল গলায় প্রশ্ন করে, সবকিছু যেহেতু জানতেই, তাহলে আগে প্রকাশ করনি কেন? এই নদীর মাঝে এনে ভালোবাসার লোভ দেখিয়ে এত আয়োজন করে কেন প্রকাশ করলে? চন্দ্র ভেজা গলায় বলে, কারণ তো অবশ্যই আছে। সবকিছুই জানবেন, কিন্তু ধীরে ধীরে। তার আগে বলুন তো, আপনি যখন আমার আম্মাকে জবাই করছিলেন, তখন কি আপনার একবারও আমার মুখটার কথা মনে পড়েনি? মানুষ বলতো আমার মুখটা নাকি ঠিক আমার মায়ের মতো দেখতে হয়েছে। তখন কি আপনার একটুও মায়া হয়নি জওয়ান শেখ, যখন আমার মায়ের গলায় দা বসালেন? মনে পড়েনি আমার মুখটার কথা? এত নিষ্ঠুর, পামর, কি করে হলেন আপনি? কিভাবে পারলেন অমন মমতাময়ীর গলায় ছুরি বসাতে? এই জওয়ান শেখ, আমার আম্মার গলায় দা বসাতে আপনার হাত কি একটুও কাঁপল না? একটুও না। বলতে বলতে চন্দ্র উচ্চ শব্দে চিৎকার করে ওঠে। চোখ দিয়ে অবিরত জল গড়াচ্ছে তার। নাক মুখ অতি ফরসার কারণে লাল দেখাচ্ছে। লোকটা জবাব দেয় না। চন্দ্র পাগলের মতো বিলাপ করে। নিজের চুল টেনে দুহাতে ছিঁড়ে দুহাতের চুড়িগুলি নৌকার কাঠের ওপর বাড়ি মেরে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। কাচের চুড়ির ছোট ছোট টুকরোগুলি দুহাতের মধ্যে ঢুকে হাত দুটো ক্ষত বিক্ষত হয়। রক্তে ভরে ওঠে। সাদা শাড়িটি মেখে যায়। লোকটার বুকটা মুচড়ে ওঠে। দরদর করে কম্পন তুলে শিউরে ওঠে সর্বাঙ্গ। কলিজা পর্যন্ত কেঁপে ওঠে। মেয়েটার প্রতিটা আর্তচিৎকার তার বুকে গিয়ে সূচের মতো বিঁধে। সে মেয়েটার ওই নির্মম আহাজারি, মুমূর্ষু আর্তনাদ আর নিতে পারে না। নীরবে মন কেঁদে ওঠে। চেঁচিয়ে বলে, থামো লক্ষ্মীটি, প্লিজ থামো। এমন করে নিজেকে আঘাত করেন না পাখি। আমার কষ্ট হয় তো। বুকে ব্যথা লাগে, প্রচণ্ড, অবিরত। আর আপনি যে আমার বুকে ব্যথা ধরিয়ে দিয়েছেন, তার বেলায় কি? চন্দ্রের উত্তরের জবাব এলো না। চন্দ্র জানেও উত্তর সে পাবে না। তাই আর উত্তরের আশা করল না। হে কাকে ভালবাসল মন, যাকে ভালোবেসে সে হলো পৃথিবীর সবচেয়ে বেঈমান নারী, কলঙ্কিনী নারী, যে তার পরিবারকেই ধ্বংস করে দিল। তাকে করে দিল বিধ্বস্ত, সর্বশান্ত, অনাথ। এবার হাঁটুতে মুখ গুজে মনের দুঃখে গুনগুনিয়ে কাঁদে সে। কাঁদতে কাঁদতে শ্বাসকষ্ট হয়। তবুও এক কান্নার শেষ নেই। লোকটা আর নিতে পারে না। বুক ফেটে যাচ্ছে তার। মস্তিষ্কে যেন পোকারা কিলবিল করছে। সে ওকে ধমক দিয়ে ওঠে, পাখি, কান্না থামাও, প্লিজ থামাও। আর শুইতে পারছি না। তোমরা কান্নারা, চোখের জলরা আমাকে বড্ড পোড়াচ্ছে, পীড়া দিচ্ছে। তুমি থামো প্লিজ। চন্দ্র অশ্রুভর্তি ছলছল নয়নে লোকটার মুখপানে দৃষ্টি নামিয়ে এনে জিজ্ঞেস করল, আপনি আমার আম্মাকে কেন খুন করলেন? লোকটার সাহস হল না ওই দৃষ্টিতে দৃষ্টিযুগলের সন্ধি ঘটানোর। সে নীরবে বেশ ঠান্ডা মাথায় জবাব দিল, পথের কাটা যে বাঁচিয়ে রাখতে নেই। চন্দ্র নোনাচলে ভেজা চোখের লোকটার ওই নিষ্ঠুর মুখপানে আবারও চাইল, আপনি এ কথা বলতে পারলেন? আমার আম্মা আপনার পথের কাটা ছিল। সে বেঁচে থাকলে কখনোই তোমাকে আমি পেতাম না। কখনোই তুমি আমার হতে না। তাই তাকে হত্যা করাটা অতি জরুরি মনে হয়েছিল। চন্দ্র হুট করে রেগে গেল। সে কয়েকদলা থু থু ছুঁড়ে মারল লোকটার মুখটার দিকে। লোকটা নীরবে ওর যত অপমান আছে, আজ সব হজম করেন নেয়। ধমক ছুঁড়েন না বিধ্বস্ত মেয়েটাকে। সাহসও হয় না চন্দ্রের ঘৃণা মিশ্রিত চোখ দুটো দেখার। যে চোখে সে মুগ্ধতা চেয়েছিল, সেখানে ঘৃণারা এখন বসবাস করছে। দৃষ্টি আপাতত নত তার। ভঙ্গুর মন। চন্দ্র ক্রন্দন মিশ্রিত গলায় জানতে চাইল, আমাকে পাওয়ার জন্য আপনি আমার মাকেই মেরে দিলেন জওয়ান শেখ? এই জওয়ান শেখ বলুন না, আপনি তো এমন ছিলেন না। কেন এমন নিষ্ঠুর হলেন? কেন আমার আম্মাকে হত্যা করলেন? আমার বাবাকে ফাঁসির দড়িতে ঝুলালেন? আমার পরিবার ধ্বংস করে কেন আমাকে অনাথ করে দিলেন? কেন, কেন, কেন? উত্তর দিন। সবটা বুঝি এই অভিশপ্ত সৌন্দর্যের জন্য, তাই না জওয়ান শেখ? শুধু এই শরীরটা পাওয়ার জন্য আপনি আমার মাকেই মেরে দিলেন। এই জওয়ান শেখ, আমার মায়ের গলায় যখন আপনি অস্ত্র চালালেন, আপনার বুকটা একবারের জন্যও কেঁপে উঠল না? আমার কথা আপনার একবারও মনে পড়ল না? আমি সত্যিটা জানলে আপনি মুখ লুকাবেন কই সেটা মনে পড়েনি? জওয়ান শেখ, আপনি আজ চুপ থাকবেন না। জবাব আপনাকে দিতেই হবে। আপনি জানেন, আপনার প্রতি আমার অনেক জেদ, ক্ষোভ। আমার জীবন থেকে আলো ছড়ানো নক্ষত্রটিকে যে আপনি কেড়ে নিলেন। আপনাকে এখন আমি কি করব বলুন তো? লোকটা সমস্বরে বলে, তোমাকে পাওয়াটা ছিল আমার মূল লক্ষ্য। তার জন্য একটা খুন কেন, 1000টা খুন করতে হলেও আমি প্রস্তুত ছিলাম।
আপনার কাছে একটা মানুষের জীবনের কোন মূল্য নেই? লোকটা নিরুত্তর, জবাবহীন। চন্দ্রের গাল গড়িয়ে অশ্রু ঝরে যাচ্ছে। বুকের ভেতরে চিনচিনে এক প্রকার বুক জ্বালার ন্যায় তীব্র ব্যথা করছে। এই ব্যথা আপনজন হারানো ব্যথা, মন ভাঙার ব্যথা, বিশ্বাসঘাতকতার অসহনশীল ব্যথা, ঠকে যাওয়া নিঃশ্বাস বন্ধ হয়ে আসার ব্যথা, প্রতারণার প্রগাঢ় ব্যথা। সে এমন কেন? অল্পতে মানুষকে দুহাতে বিশ্বাস করে বসে, আর দিন শেষে নিঃস্বার্থভাবে এমন করে থাকে। চন্দ্র নাক টানে। জলে শূন্য ওষ্ঠজোড়া জীবের তলে ডুবিয়ে ঠোঁট ভেঙে কেঁদে কেঁদে অভিযোগ তুলে বলে, যেদিন আমার আম্মাকে খুন করেছিলেন, সেদিন রাতে আপনি আমার ঘরের পাশে যেতেন। তাহলে শুনতে পেতেন একজন অনাথ এতিম সন্তান তার মা হারানোর জর্জরিত ব্যথা বুকে নিয়ে গুনগুনিয়ে দীর্ঘতম রাত জেগে কাঁদছে। বালিশ ভিজিয়ে কাঁদছে, বুকের যন্ত্রণায় কাঁদছে। তার হৃদয়ে প্রশান্তি জাগানো প্রদীপটি চিরতরে যে মুছে গেছে। সেই প্রদীপের আলো আর কখনো তার গায়ে পড়বে না। সে যে অভাগী, তার নিজস্ব কোন আলো নেই। অন্যের আলোতে সে আলোকিত হয় বলেই সে মুখ গোল করে শ্বাস ফেলল। পরপরই আবার বলল, আপনারা খুনিরা বড্ড পাষণ্ডে গো, বড্ড পাষণ্ডে। খুঁজে খুঁজে আমাদের মতো অসহায় দুর্ভাগা নারীদেরই কেন বের করেন? তাদের যতটুকু আছে ততটুকু কেড়ে নিয়ে একেবারে নিঃশেষ করে দেন, সর্বশান্ত করে দেন। এর চেয়ে সোজা কথা মেরে দিতেন, ভালো হতো। আমার সঙ্গে মাটির বুকে ঘুমিয়ে থাকতাম, অন্তত এভাবে তখন জ্বলতে হতো না। চলমান